নিজের দুলাভাইকে বিয়ে করতে হচ্ছে নবনীকে। যে বিয়েটা এড়াতে সব ছেড়ে ছুটে গিয়েছিল নিজের ৫ বছরের ভালোবাসার মানুষের কাছে। সেই মানুষটি আজ তাকে ফিরিয়ে দিল। নবনী বড় বোন অবনী আর নেই। বিশিষ্ট ব্যবসায়ী দিব্যি তালুকদার এখন একা। একা অবনী সেই ছোট্ট শিশুটি। তাই পরিবারের সবাই চায় নবনী যেন দিব্যিকে বিয়ে করে বোনের সন্তানকে নিজের সন্তানের মতো আগলে রাখে। কিন্তু নবনী ভালোবেসেছিল অসীমকে। ৫ বছরের দীর্ঘ প্রতীক্ষা, তিল তিল করে জমানো ভালোবাসা আর নিজের সবটুকু উজাড় করে দেওয়া, সবকিছুর পরিণত আজ এমন এক অন্ধকার গলিতে গিয়ে ঠেকবে তা নবনী স্বপ্নেও ভাবেনি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে নবনী আজ বড় অচেনা লাগে। অসীম, যার জন্য সে আজ ঘর ছেড়েছে, যার পড়াশোনা আর হাত খরচের জন্য নিজের টিউশনি টাকাগুলো হাসি মুখে তুলে দিয়েছে, সেই অসীম আজ পাথরের মতো শীতল। নবনী ধরা গলায় শেষবারের মতো আকুতি জানালো, দেখো অসীম, আমি তো কেবল তোমারই হতে চেয়েছিলাম। আজ যখন দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তখন সব ছেড়ে তোমার কাছে ছুটে এলাম। এখন তো তোমার চাকরি হয়েছে, সচ্ছলতা এসেছে, তবে কেন আজ পিছিয়ে যাচ্ছ? অসীম নিরুত্তর। তার চোখে নবনীর কোনো মায়া নেই, বরং এক ধরনের বিজিয়তি বিরক্ত। তাচ্ছিল্য সুরে বলো, দেখো নবনী, আবেগ দিয়ে পৃথিবী চলে না। মা তোমাকে কিছুতেই মেনে নেবে না। আর চাকরির কথা তুলেছেও, ওটা আমি আমার যোগ্যতা পেয়েছি, বলতে দ্বিধা নেই। কিন্তু সত্যিটা হলো, তোমার সাথে এখন আর আমার মানায় না। কথাটা শোনা মাত্রই নবনীর পায়ে মাটির নিচে যেন সরে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। যাচ্ছে যে মানুষটার জন্য সে শত শত ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে, নিজের বোনের শূন্যস্থানের বসার প্রস্থান নাশক করেছে, সেই মানুষটি আর ও আজ অভিজাত্যের দোহাই দিচ্ছে। ৫ বছরের আত্মত্যাগ কি তবে কেবল এটাই যোগ্যতাও গল্প ছিল? চোখের জল বাঁধার মানল না, তবে সেই জলের সাথে মিশিয়ে থাকা এক তীব্র ঘৃণা। নবনী আর নিজেকে সামলাতে পারল না। সাপটে এক থাপ্পড় বসিয়ে দিল অসীমের গালে। দাঁতে দাঁত চেপে বলল, বেঈমান! ছি অসীম, আজ নিজের ওপর লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেরুদণ্ডহীন মানুষকে ভালোবেসেছিলাম। আমার পবিত্র ভালোবাসার যোগ্য তুমি কোনোদিনও ছিল না। ঠিক আছে, তোমার যোগ্য কাউকে বেছে নাও তুমি। আজকে আমার সাথে তুমি যেটা করলে তার জন্য ভীষণ ভীষণ আফসোস করবে তুমি। ভীষণ আফসোস করবে অসীম। অসীমকে ফেলে রেখে নবনী যখন বাড়ির পথে পা বাড়ালো, তখন তার হৃদয় কেবল বোনের সেই ছোট্ট শিশুটির মুখটা ভাসছে। যে মাতৃত্ব দায়ভার এড়াতে সে পালিয়েছিল, আজ সে দায় তার যেন জীবনের একমাত্র ধ্রুবতারা হয়ে দাঁড়িয়েছে। নিজের দুলাভাই দিব্যি তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা এখন আর কেবল সামাজিক চাপ নয়, বরং এক বিশ্বাসঘাতকের মুখের চাপটে ঘাট করে জেদ। দিব্যি তালুকদারের ধন সম্পদের কোনো অন্ত নেই। শহরে প্রথম সারির ব্যবসায়ীদের জন্য এক সে, কিন্তু প্রাচুর্যে এই জলুসে নীরবতার কোনো টানেনি। উল্টো মানুষকে দেখলেই নবনীর ভেতরটা তেতে উঠল। তার বিরক্তিতে মূল ছিল দিব্য গায়ের রং। বিয়ের আসরে যেই দিন প্রথমবার দিব্যিকে দেখেছিল নবনী, সেই দিন তার বাবাকে সোজাসাপটা বলে দিয়েছিল, এমন একটা কালো লোকের সাথে আমার চাঁদের মতো সুন্দরী আপুকে বিয়ে কিছুতেই হতে পারে না। অবনী ছিল সত্যি অপূর্ব, যেন শরবতের শুধু মেঘের মতো তার গায়ের রং। সেই দিন নবনীর কথা শুনতে বড় ফুপু ধমক দিয়ে বলেছিল, তুই ছোট মানুষ, এসব কি বুঝিস? সোনার আংটি পাকা হলেও তার দাম কমে না। ছেলে মস্ত বড় লোক, তার বাবাও নামকরা ব্যবসায়ী। হাজার খুঁজলেও তোদের এই কুঁড়ের ঘরে এমন রাজপুত্র আর আসবো না। ফুপুর সেই কথাগুলো নবনীর গায়ে আঙুল ধরিয়ে দিয়েছিল। অভিমানে সে সেই দিন বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছিল। এমনকি অবনীয় বউ ভাতে পা রাখেনি। অবনীয় যখন বাপের বাড়ি আসতো, নবনী সবসময় নিজেকে লুকিয়ে রাখতো। দিব্যি তালুকদার লোকটাকে সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অথচ লোকের বলতো অবনী রাজসুখে আছে, শ্বশুরবাড়িতে লোক তাকে মাথায় করে রাখে, দিব্যি তালুকদার আগলে রাখে চোখের মনি করে। দিব্যি নিজেই পছন্দ করে বিয়ে করেছিল অবনীকে, কিন্তু নিয়তির সব সমীকরণ পাল্টে এক নিমিষেই আজ সেই অপছন্দের মানুষটির সাথে নবনীর জীবনের সুতোয় বাঁধা হতে চলেছে। চারপাশে গুঞ্জনের মাঝে হঠাৎ তার কানে ভেসে এলো কাজী সাহেবের গম্ভীর কণ্ঠ, মা বলো কবুল। বুকের ভেতরটা হা হা করে উঠল নবনীর। অসীমের দেওয়া সেই বিরক্ত আঘাত আর ৫ বছরের ভালোবাসার অমৃত তাকে পাথর করে দিয়েছে। চারদিকে মানুষ তাড়া দিচ্ছে। অবশেষে নিজের অবাধ্য নিয়তিকে মেনে নিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে নবনী উচ্চারণ করলো, কবুল। ছোটখাটো ঘরোয়া আয়োজন সম্পন্ন হলো বিয়ের অনুষ্ঠানকতা।
আনন্দহীন এক যান্ত্রিক বিয়ে। একটু পরই বিয়ে পালা। নবীনী যখন বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের জল আড়াল করে আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই তার শাশুড়ি আলেখা বেগম ৪ বছরের ছোট দিয়াকে কোলে দিয়ে নবনীর সামনে এসে দাঁড়ালেন। কালো রঙের একটা ছোট ফ্রক পরেছে দিয়া, মাথার দুপাশে দুটো ঝুঁটি। কি ভীষণ মিষ্টি আর আদুরে লাগছে মেয়েটাকে। অবিকল তার মা অবনীর প্রতিচ্ছবি। গায়ের রংটা পেয়েছে মায়ের মতোই দুধে আলতা। দিয়ার সাথে নবনীর সাক্ষাৎটা খুব একটা নেই। ছোটবেলা থেকেই নবনীর মামাবাড়ি বড় হয়েছে। আর অবনী বিয়ের পর সংসার আর দিব্যি ব্যবস্থার কারণে বাপের বাড়ি আসা তেমন সুযোগ পায়নি। আলেখা বেগম দিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে নরম সুরে বললেন, আজ থেকে ওটাই তোমার আম্মু। যাও মা, আম্মুকে হ্যালো বলো। ছোট দিয়ে বড় বড় চোখে পিটপিট করে তাকালো। তার শিশুত্ব মনে এটা যেন এক মস্ত বড় বিস্ময়ক। সে ধীরে পারে এগিয়ে এসে তার ছোট্ট কোমল হাতটা নবনীর গালে রাখলো। সেই স্পর্শে যেন নবনীর বাঁধ-ভাঙা কান্না বেরিয়ে এলো। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার আম্মা? কাঁদছো কেন তুমি? তোমাকে কেউ বকেছে? নবনী কেউ কথা বলতে পারল না। শুধু মাথা নেড়ে বোঝালো যে কেউ তাকে বকেনি। আদর কেড়ে মেয়েটার গালে চুমু খেয়ে যাতে ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে কেউ দিয়াকে চট করে কোলে তুলে নিল। চমকে তাকিয়ে নবনী দেখল দিব্যি তালুকদার। দিব্যি মুখোপায় গম্ভীর। সে ব্যক্তিত্বের সামনে নবনী যেন কুঁকড়ে গেল। দিব্যি গম্ভীর কণ্ঠে বলল, আমাদের দেরি হচ্ছে আম্মু। সব ঝামেলা চট চটপট শেষ করে এসো। আমি দিয়াকে নিয়ে গাড়িতে যাচ্ছি। এক মুহূর্তে অপেক্ষা করল না দিব্য। দিয়াকে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। নবনী বিস্ময়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। লোকটার রুক্ষতা যেন ঘরের বাতাসে ভারী হয়ে দিল। আলেখা বেগম পরিস্থিতি সামাল দিয়ে জোর করে একটু হেসে বললেন, তাড়াতাড়ি চলো মা, আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। নবনীর বাসর ঘরে বসে তার বুকের ভেতরটা অপমানে আর অনিশ্চয়তা টিপ টিপ করছে। চারপাশে রজনীগন্ধা তীব্র সুবাস। কাছে বিষাক্ত মনে হচ্ছে, যেন মানুষটাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছে। আজ তারই ঘরে সে নববধূ সেজে বসে আছে। অসীমের দেওয়া ঘটনাটা এখনো টাটকা। সব মিলিয়ে নবনী এক পাথর হয়ে বসে রইল। দিয়াকে আলেখা নিজের সাথে নিয়ে গেছে। মেয়েটা অবশ্য আস্তে আস্তেই গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। দরজা খোলা শব্দে নবনী আষ্ট হয়ে গেল। দিব্যি ঘরে ঢুকেছে। লোকটা ধীরে পায়ে এগিয়ে এসে নবনীর ঠিক সামনে দাঁড়ায়। নবনী মাথা নিচু করে রইল, কিন্তু তার সমস্ত শরীর কাঁপছে। সে ভেবেছিল দিব্য হয়তো তার সেই রুক্ষ মেজাজটাই দেখাবে, কিংবা জোর করে কোনো অধিকার ফলাতে চাইবে। কিন্তু তাকে অবাক করে দিল দিব্যি। খুব শান্ত এবং মোয়াল্লাম গলায় বলল, দেখো নবনী, তখনকার ব্যবহারের জন্য আমি সরি। আমি জানি তোমার মনের ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে। তুমি হয়তো এই পরিস্থিতিটার জন্য একেবারেই প্রস্তুত ছিলে না, আমিও ছিলাম না। অবনীর মুখে তোমার কথা অনেক শুনেছি। কিছুটা আন্দাজও করতে পারি তুমি আমাকে ঠিক পছন্দ করো না। তবে বিশ্বাস করো, দিয়ার মুখের দিকে তাকিয়ে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। এর বিবাহের কিছুই হয় নাই। দিব্যি গলার স্বর এতটাই ভদ্র এবং মার্জিত যেন নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা তুলে তাকালো। দিব্য তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তুমি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে খেয়ে নাও। নিজের ঘর মনে করে নিশ্চিন্তে ঘুমাও। তোমাকে কেউ বিরক্ত করবে না। নবনীর মনে হলো লোকটা যতটা কুৎসিত সে ভেবেছিল, তার ব্যবহারটা ঠিক ততটাই সুন্দর। কিন্তু কি মুগ্ধতা স্থায়ী হলো না মাত্র কয়েক সেকেন্ডের জন্য। নবনীকে কিছু বলার সুযোগ না দিয়ে দিব্যি ঘর থেকে বেরিয়ে গেল। রাত অনেকটাই প্রহর। নবনীও একা একাই প্রতীক্ষা করলো, কিন্তু দিব্যি আর ফেরেনি। শূন্য। অসীমের সেই বেইমানি আর বর্তমানে এই অনিশ্চয়তা, নিজেকে আর সামলে রাখতে পারল না সে। বালিশের মুখ গুজে প্রাণ ভরে কাঁদল। চোখে নোনা জলে হৃদয়ের ভাব কিছুটা লাঘবান হলেও মনের ভেতর জমে থাকা মেঘ কাটল না। কাঁদতে কাঁদতে কখন যে ক্লান্ত চোখ দুটো ঘুমিয়ে জড়িয়ে এসেছে তা সে নিজেও টের পায়নি। যখন ঘুম ভাঙল ধরফরিয়ে উঠে বসলো নবনী। জানালার পর্দা সরিয়ে দেখলো বাইরে রোদের তেজ বেশ কড়া। ফোনটা হাতে নিয়ে সময় দেখা মাত্র যেমন মাথা আকাশ ভেঙে পড়ল ওর। সকাল ৮টা ৪৫। লজ্জায় আর আষ্টতলায় নবনী কুঁকড়ে গেল। নতুন বাড়িতে প্রথম সকালেই এতটা দেরি করে ফেলাটা যেন এক মস্ত অপরাধ। অথচ অবাক করার বিষয় হলো, বাড়ির কেউ তাকে একবারের জন্যও ডাকলো না। একরাশ অস্বস্তি নিয়ে দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো সে। বাড়ি তো নয়, যেন প্রাসাদ। অশান্ত ড্রয়িং রুমের দামি আসবান আর আভিজাত্য ছোঁয়া। নবনীকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আলেখা হাস্য জল মুখে এগিয়ে এলেন। উঠে গেছো মা? এসো নাস্তা করো। রান্নাঘরে আলেখার সাথে একজন মধ্যবয়স্ক মহিলা কাজে হাত লাগিয়েছে। ডাইনিং টেবিলে বসে দিব্য ছোট ভাই
কলব আর বোন কথার নাস্তা করছে। তাদের তরকারি করছে দিব্য, ছোট চাচি মাজহার আর তার ছোট বউ মৌনিতা। সবাইকে একসাথে দেখে নবনীতার সংকোচে আর বেড়ে গেল। বাড়ির বড় বউ হয়েও এত দেরি করে সবার সামনে আসাটা তার কাছে ভীষণ লজ্জার মনে হতে লাগলো। নবনীর মুখে এই অস্বস্তির মৌনিতা নজর এড়ালো না। সে দ্রুত পায়ে ফেলে নবনীর কাছে এগিয়ে এলো এবং ঠোঁটের কোণে মিষ্টি এক টুকরো হাসি ঝুলিয়ে বলল, এসো নবনী, অত সংকোচ করছো কেন? সম্পর্ক তুমি আমার বড় হলেও বয়সে নিশ্চয় ছোট হবে। তোমাকে নাম ধরে ডাকলে আমি কি মাইন্ড করবে? নবনী বিষণ্ণর মধ্যেও একটু মৃদু হাসবার চেষ্টা করলো। মাথা নেড়ে জানালায় সে কিছু মনে করবে না। তারপর বেশ কুণ্ঠিত স্বরে বলল, আসলে সরি, আমার উঠতে একটু দেরি হয়ে গেল। আলেখা কিচেন থেকে বেরিয়ে এসে নবনীর মাথায় হাত বুলিয়ে দিলেন। আবাদ দিয়ে বললেন, আমি ইচ্ছে করে তোমাকে ডাকিনি মা। কাল অতটা পথ জার্নি করে এসেছো, ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। এটা নিয়ে একদম ভেবো না। এখন জলদি নাস্তা করে নাও, তারপর কিছু নিয়ম কারণ আছে, সেগুলো সারতে হবে। মৌনিতা নবনীকাকে হাত দিয়ে নিয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসালো। বাড়ির সবার সাথে পুনরায় পরিচয় করিয়ে দিল। নবনী খেয়াল করলো মানুষগুলো ভিড়ে দুটি মুখ অনুপস্থিত। দিব্য আর ছোট দিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ নীরব থেকে নবনীর জড়তা কাটিয়ে জিজ্ঞেস করলো, আন্টি, দিয়া কোথায়? মাহাজা উত্তর দিল, দিয়াকে তো দিব্য স্কুলে নিয়ে গেছে। ও প্রতিদিন অফিসে যাওয়ার পথে দিয়াকে নামিয়ে দিয়ে যায়। আর বাড়ির বাকি পুরুষটা মনে মানে তোমার চাচা শ্বশুর আর তোমার ছেলে কাব্যও অনেক আগেই বেরিয়ে গেছে। এই বাড়িতে মোটামুটি ৮টার মধ্যেই সবাই কর্মস্থলে উদ্দেশ্য বেরিয়ে পড়ে। দিব্য কথা শুনে নবনীর মনে কোনো একটা প্রশ্ন উকি দিল। কাল রাতে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কোথায় ছিল দিব্য? আর কোনোই বা গিয়েছিল? নবনী আর কথা বাড়ালো না, চুপচাপ নাস্তা শেষ করলো। এরপর শুরু হলো পরবর্তী নিয়ম। মাহাজা আর আলেখা তার রান্নাঘরের দিকে গেলেন। মাহাজা বুঝিয়ে বললেন, আমাদের বাড়ি একটা পুরনো নিয়ম আছে। নতুন বউ প্রথমে সকাল সকালের জন্য কিছু রান্না করে। তবে নিয়ম হচ্ছে এই কাজের বাড়ি কেউ তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। নিজের হাতটা সবটা সামলাতে হবে। পারবে তো? নবনী ধীরে স্থিরভাবে মাথা নাড়ালো। মনে মনে কিছুটা নার্ভাস লাগলেও সে জানে না যে রান্নার সম্পর্কে তার ভালোই জ্ঞান আছে। তবে এত বড় পরিবার আর নতুন স্বাদের সাথে মানিয়ে নেওয়াটা একটা চ্যালেঞ্জ। মিলু এ বাড়ির বহু পুরনো বিশ্বাসী কাজের লোক। তার স্বামীও এ বাড়ির পুরনো ড্রাইভার। রান্নাঘরে নবনীকে একা রেখে বাকি সবাই বেরিয়ে গেল। সুবিশাল আধুনিক রান্নাঘরটা নবনী যখন একা দাঁড়ালো তখন তার মাথার ভেতর শত চিন্তা আনাগোনা। সে কি রান্না করবে? ঠিক তখনই মিতু বিনীত স্বরে জিজ্ঞেস করলো, কোনো কিছু কি কাটাকুটি করা লাগবে ভাবি? লাগলে বলেন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আপনি কি রান্না করবেন কিছু ভেবেছেন? নবনী জানালা দিয়ে বাইরের উজ্জ্বলতা রোদের দিকে তাকালো। তার মনের ভেতর তখন চিন্তার ঝড়। কি রান্না করলে সবার মন রক্ষা হবে, আবার নিজের সম্মানও বজায় থাকবে, তা নিয়ে সে বেশ দোটানায় পড়ে গেল। অবশেষে সে ভাবল, ভুনা খিচুড়িটাই হবে সব থেকে নিরাপদ আর দ্রুতসয় সিদ্ধান্ত। সবজি আর মশলাপাতি দিয়ে একবার চড়িয়ে দিতে পারলে স্বাদের দিক থেকে খুব একটা বিব্রতন পড়তে হবে না। সে মিলুকে বেশ কিছু সবজি কুটতে দিয়ে বলল, মিলু, সবজি কাটতে বসো। একগাল হেসে বেশ রসিয়ে রসিয়ে পুরনো মস্ত বড়লোক বাপের আদুরে আর একমাত্র মেয়ে, হাঁড়ি পাতিল কোনোদিন ধরেনি। শেষমেশে কিনা পেরে নুডলস রান্না করে বসলো। বাড়ির সবার মুখে দেখার মতো হয়েছিল সেই দিন বলেই মিলু খিলখিল করে হাসতে লাগলো। কিন্তু নবনীর মনে এই হাসি কোনো দোলা দিল না, বরং সে কিছুটা বিরক্তি হলো। একে তো নিজের এলোমেলো জীবন নিয়ে এসে অস্থির, তার উপর নতুন পরিবেশে চাপা এসে মাঝে লিলুর এই ফালতু রং তামাশা তার একদমই ভালো লাগছিল না। সে একটু গম্ভীর হয়ে নিজের কাজে মন দিল। সবজি ধোয়া, চাল ডাল মাপা, এই ব্যবস্থার ফাঁকে নবনী যে মুহূর্তের জন্য ভুলে গেল গত রাতের ঘটনা। সব মশলা কষানোর পর যখন খিচুড়ির সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন নবনী এক মুহূর্তের জন্য আনমনা হয়ে গেল। সে ভাবলো যে মানুষটার জন্য তার সবটুকু উজাড় করে দিতে চেয়েছিল সে আজ অনেক দূরে। আর যাকে সে কোনোভাবেই এক প্রকার ঘৃণা করত, আজ তার ঘরের মানুষের জন্য রান্নায় রাততেই সে ব্যস্ত। নিয় নিয়তির বোধহয় একেই বলে। সিঁড়ি বেয়ে হন্তদস্ত হয়ে নিচে নামলো আলেখা বেগম। তার এক হাতে চড়া মুঠো ফোন। কারোর সাথে কথা বলতে বলতে তিনি এতটাই বিচলিত যে আশেপাশে কোনো দিকেই খেয়াল নেই। রান্নাঘরে থেকে নবনীর উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মৌমিতা। সে শাশুড়ির এমন অবস্থা দেখে তাড়াহুড়ি উঠে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচি আম্মা? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কার ফোন এসেছিল? নবনী হাতে কাজ
ফেলে ধীরে প্রায় ড্রয়িং রুমে কোণে এসে দাঁড়ালো। আলেখা বেগম একবার নবনীর দিকে তাকিয়ে নিয়ে ধরা গলায় বললেন, দিয়ার স্কুলের টিচার ফোন করেছিল। স্কুলের দিয়া নাকি কার সাথে মারামারি করেছে। ম্যাডাম বললেন ছুটি হওয়ার আগে উনি দিয়ার মায়ের সাথে দেখা করতে চান। আমি দিব্যাকে অনেকবার কল করার চেষ্টা করলাম কিন্তু ও মিটিংয়ে আছে বলে ফোন ধরছে না। মৌমিতা অবাক হয়ে বলল, কিন্তু দিয়ার যে মা নেই সেটা তো স্কুলের সবাই জানে। এখন ওর মা কেহুকে আসবে। আলেখা বেগম উপস্থিত হয়ে বললেন, আমি অত জানি না বাপু, তবে শুনলাম দিয়ার হাতে চোট পেয়েছে, ও খুব কাঁদছে। দাঁড়াও আমি আরেকবার দিয়া দিব্যাকে ট্রাই করি। নবনী বলে উঠল, 1 মিনিট আন্টি, ওনাকে আর কল করার দরকার নেই। আপনি আমাকে দিয়ার স্কুলের ঠিকানা বলুন, আমি এখনই চলে যাচ্ছি। আলেখা বেগম কিছুটা দ্বিধায় পড়লেন। নবনী এই বাড়ির নতুন বউ, একা একা পাঠানো কি ঠিক হবে? তবে পরক্ষণই ভাবলেন, দিয়ার জন্য নবনীর এই টানটা তো ভালো লক্ষণ। তিনি সায় দিয়ে বললেন, ঠিকানা নিতে হবে না, তুমি আমাদের গাড়িতে করেই যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দিতে। নবনী সম্মতিসূচক মাথা নাড়ালো। আলেখা যাওয়ার আগে আবার মনে করিয়ে দিলেন, যাওয়ার পথে একবার দিব্যাকে কল দিও। টিচার ওর সাথেও কথা বলতে চেয়েছে, আমিও দেখেছি ওকে পাওয়া যায় কিনা। নবনী দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। এক অদ্ভুত বাস্তবতা সে থমকে গেছে। যার ঘর করতে সে এই বাড়িতে এসেছে, যার সন্তানের দায়িত্ব নিজে আজ সে হন্তদন্ত হয়ে ছুটেছে, সেই মানুষটির ফোন নাম্বারটাই তার কাছে নেই। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলে সে বেশ কণ্ঠর সাথে সাথে বলে ফেলল, ওনার নাম্বারটা, মানে নাম্বারটা তো আমার কাছে নেই। আলেখা অবশ্য বিনা বাক্য নাম্বার দিয়েছিলেন। গাড়িতে বসে বারবার কল করে ওপাশ থেকে কোনো সাড়া মেলেনি। দিব্য সম্ভবত তার বিজনেসের মিটিংয়ে এতটাই মগ্ন যে ফোনের অস্তিত্ব ভুলে গেছে। নবনী হতাশ হলো। বেশ স্কুলে পৌঁছে নবনী জানতে পারে সবটা। দিয়া তার সহপাঠীর সাথে গল্প করছিল যেন এখন তার কাছে ও মা আছে। কিন্তু তারা সেই কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল। তাদের বিদ্রূপ আর অবিশ্বাসক সহ্য করতে না পেরে দিয়ার মুখে দাঁড়িয়েছিল। আর সেই হাতাহাতির এক পর্যায়ে মেঝেতে পড়ে গিয়ে তার ছোট হাতটা ছিলে গিয়েছে। অফিস রুমে একপাশে মেরে বসে আছে দিয়া। লাল হয়ে আসা চোখ আর ফোলা মুখটা বড্ড দ্বিধস্ত লাগছে। নবনী ধীরে পায়ে তার কাছে এগিয়ে গেল। পাশে বসে আদুরের স্বরে বলল, দিয়া আম্মা, আমার সোনামণিটা বুঝি খুব ব্যথা পেয়েছে? উফ, তোমার তো খুব কষ্ট হচ্ছে সোনা, তাহলে ওষুধ লাগাচ্ছ না কেন? কই দেখি তো হাতটা। দিয়ার মুখ তুলল না, বুকের ওপাশে দুটো তার আড়াআড়ি করে বেঁধে আছে। মাথাটা নিচু করে রেখেছে। গম্ভীর স্বরে নবনীর দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে একদম কথা বলবো না, তুমি পচা। তুমি আমাকে একটু ভালোবাসো না? সকালে আমি কত অপেক্ষা করলাম কিন্তু তুমি আমার স্কুলে দিয়ে এলে না। তোমার সাথে আমার বিষেদ, তুমি যাও এখান থেকে। পাপ্পাকে আসতে বলো। দিয়া বিচ্ছেদ বলতে চেয়েছিল, এটা সে প্রায় কথায় ব্যবহার করে। নবনী এর মানে সহসাতে না বুঝলেও ধারণা করতে পারল। শব্দটা যেন নবনীর বুকে তীরের মতো বিঁধল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এইটুকু একটা শিশু কতটা অভিমান জমিয়ে রেখেছে তা ভেবে নবনীর চোখ ভিজে এলো। সে দিয়ার মাথায় হাত রেখে বলল, খুব সরি সোনা আম্মা, আমার কাল থেকে লেট হবে না, তোমাকে স্কুলে নিয়ে আসবো, প্রমিস করছি। এখন লক্ষ্মী মেয়ের মতো একটু ওষুধটা লাগিয়ে দিতে দাও তো। নেভার। আমিও বললেও না। গম্ভীর স্বরে শুয়ে দিল। এবার মুখ তুলে তাকালো কিন্তু পরক্ষণই আবার অভিমানে মুখ ফিরিয়ে নিল। দিব্য এসে দাঁড়িয়েছে। নবনী স্বস্তির শ্বাস নিল। দিব্যি মেয়ের সামনে হাঁটু গেজে বসে তার মন ভাঙানোর চেষ্টা করলো। কিন্তু নবনীর কাছে সেই মুহূর্তটা যেন স্বস্তি হয়ে গেল। তার পায়ের নিচে মাটি কাঁপছে। দিব্য পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে নবনী সমস্ত শরীর হিম হয়ে এলো। সে তার বসের সাথে কোনো জরুরি কাজে বেরিয়েছিল কিন্তু নিজের বসের মেয়ের স্কুলে এসে তার প্রাক্তন প্রেমিকা নবনীকা দেখে তা ছিল তার কল্পনাতি। দিব্য দিয়ার কোলে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার রক্তিম চোখ দুটো স্থির হয়ে অসীমের ওপর। শান্ত কিন্তু ধারালো গলায় সে বলল, অসীম, ইনি তোমার ম্যাডাম। কালকে উনার বিয়ে হয়েছে। আজকে সব ফেলে উনি এখানে। তুমি খুব ভালো করেই জানো আমি দিয়ার ব্যাপারে কতটা সচেতন। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার মেয়ে একদিকে। স্কুল থেকে যখন বারবার কল এসেছে তখন তোমার উচিত ছিল ফোনটা আমাকে দেওয়া, কিংবা অন্তত নিজে রিসিভ করা। অসীম দিশেহারা বোধ করলো। প্রবল এক অস্বস্তিতে কয়েকবার শূন্য ঢোক গিলল সে। কাঁপা কাঁপা গলায় শুরু বলল, আই অ্যাম সরি স্যার। দিব্য একবার নবনীর দিকে চাইল। তার দৃষ্টি এক দুর্বোধ গম্ভীর্য। নিজেকে সংযত করে সে আবারও অসীমকে উদ্দেশ্য করে বলল, মনে রেখো, দিয়া আমার মেয়ে, ও সমস্ত দায়ভার আমার। আগেও আমি দেখতাম, পরেও আমি দেখব।
আমার মেয়ের দায়িত্ব আমি অন্য কারোর ওপর চাপাতে পারি না। তাই ভবিষ্যতে ওর কোনো বিষয়ে দায়িত্বহীন আমি ব বরাস্ত করব না। অসীমের ভেতরটা জ্বলে-পুড়ে খাঁর হয়ে যাচ্ছিল। দিব্যর কথাগুলো আজ তীরের মতো তার গায়ে বিঁধল। এই রাগ কি অপমানে নাকি সামনে দাঁড়িয়ে থাকা নবনীকে দেখে সেটা সে নিজেও জানে না। যে মেয়েটিকে কাল সে অভিজাত্য দোহাই দিয়ে ছুঁড়ে ফেলেছিল আর সে তার পরম শ্রদ্ধের বসের স্ত্রী। এই চরম সত্যটা হজম করা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। নবনীর কানে যে এই শব্দটা কোনো শব্দটা পৌঁছে না ওই ম্যাডামের সাথে আরও কিছু কথা বলল। দিয়ার হাতে ঔষধ লাগালো, অতঃপর বেরিয়ে যেতে নিলেও গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল অসীম, ম্যাডামকে নিয়ে এসো। নবনী যেন রোবটের মতো নিজের ভারী শরীরটাকে টেনে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। অসীম ড্রাইভিং সিটে আর দিব্যি তার পাশের সিটে। দিয়াকে পেছনের সিটে নবনীর পাশে বসিয়ে দেওয়া হয়েছে। ছোট দিয়া এখন একদম স্বাভাবিক। নবনীর কেবল জানালার বাইরে চেয়ে রইল। গাড়ির ভেতরে থমথমে নবনীতার ভাঙা দিয়া চঞ্চলতা। আচমকায় সে নবনীকার হাত ধরে সজোরে একটা ঝুঁকি দিল। ভাবনার ভূত হয়ে থাকা নবনী চমকে উঠল। নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটে তুলল। দিয়া বড় বড় চোখ করে নবনীর দিকে তাকিয়ে বলল, তুমি কি সেট হয়ে গেছো? আমি তোমাকে বকেছি বলে কি তোমার রাগ হয়েছে? দেখো পাপ্পা, বলে বড়রা তো ভালোর জন্যই বকে, তাই স্যাট হতে নেই। ওইসব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। আমি নিজেও তো তোমার ওপর খুব এরিং ছিলাম, কিন্তু দেখো আমি কেমন সব ভুলে গিয়েছি। নবনীত দিয়াকে টেনে নিজের কোলে তুলে নিল। তার দুই গালে চুমু খেলো। তারপর দিয়া সে চোট পাওয়ার হাতে তালুতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি একটুও রেগে নেই সোনা। আমি শুধু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম আমার ছোট মাটাও বুঝি আমার সাথে সারা জীবনের মতো আড়ি করে দিল। আ এখন আমি একা একা কি করব? কিন্তু তুমি বড় হলে কি করে? দিয়া খিলখিল করে হেসে বলল, হাসতে হাসতে বলল, ইস তুমি কত ভূত! আর দাদু বলো আমি বুড়ি। এবার বলে বড় আগে নাকি বুড়ি? আচ্ছা তোমার চোখে কি হয়েছে? নবনী তাড়াহুড়ি করে হাতের উল্টো পিঠে চোখ মুছে ফেললো। ধরা গলার সামনে নিয়ে বলল, আসলে চোখে কিছু একটা পড়েছে সোনা, তাই ঠিক মতো দেখতে পারছি না। দিয়া মাথা নেড়ে বলল, কিন্তু আমি তো সব দেখতেই পাই। তোমার চোখ খুব পাওয়ারফুল। আমি কিন্তু আমার চোখ কাউকে দেখাবো না। দিয়ার ঘরে পা রাখতে নবনী পারল তাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটি আসলে অন্য কোনো ঘর। এটি মূলত অবনী আর দিব্যির ঘর। দিব্যিকে রেখেই কিছুটা অপ্রস্তুত মনে হলো। সে নিজের গায়ে থাকা কোটটা খুলে রেখে দিয়াকে দুই হাতে উঁচু করে তুলে খাটের উপর দাঁড় করিয়ে দিল। মেয়ের মাথা থেকে হোয়াট ব্যান্ড ও ক্লিপার খুলে নিজের ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সে। নবনী দরজার কাছে ঠায় দাঁড়িয়ে রইল। এই ঘরে তার আদরে আসা উচিত কিনা তা নিয়ে সে দ্বিধাগ্রস্ত। ঠিক তখনই দিয়া ছোট হাতের ইশারা করে তাকে ডাকছে। নবনী হাসি মুখে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে মাম্মা, কিছু বলবে? দিয়া তার ছোট হাতের তালুটা নবনীর বাম গালে রেখে গম্ভীর কোনো ভাবনায় নির্বিঘ্ন হলো। সে দৃষ্টি পেয়ে নবনীর ঠোঁট হাসি মুখে ফুটে উঠল। তার মনে পড়ে গেল পুরনো দিনগুলোর কথা। অবনী আর নবনী ছিল পিঠাপিঠি বোন, কিন্তু নিয়তি তাদের খুব একটা কাছাকাছি থাকতে দেয়নি। নবনী পরে ছোট বোন নৌশিকের জন্ম হয় দুজনের একসাথে। সামলানো মায়ের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল। অবনী তখন কিছুটা বড় মায়ের কাজে সাহায্য করতে পারে, তাই তাকে রেখে নবনী পাঠিয়ে দেওয়া হয়েছিল নানির বাড়িতে। সেখানে নানা নানির স্নেহ বড় হয়েছে সে। আশ্চর্যের বিষয় হলো দিয়াকে দেখলে নবনীর বারবার অবনীর প্রতিশ্রুতি চোখে পড়েছে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণা মুচড়ে উঠেছে। এটা কি কেবলই রক্তের টান নাকি মৃত বোনের প্রতি জমিয়ে রাখা একরাশ অবজ্ঞ ভালোবাসা তার নবনী জানে। তবে বোনের যে সে কতটা ভালোবাসত তা আজ অনুপস্থিতিতে হাড় ভাঙা যন্ত্রণা টের পাচ্ছে সে। দিব্যি কয়েক পা এগিয়ে এসে মাঝপথে থমকে দাঁড়ালো। দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা। সে নীরবতা ভেঙে দিয়ার মধ্যে আধো আধো কণ্ঠে আবদার করে বসলো, তুমি কি আমাকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবে? তাহলে আমার খুব ভালো লাগবে। নবনী ধীরস্থিরভাবে মাথা নেড়ে সায় দিল। কিন্তু দিব্য কিছুটা এগিয়ে এসে বাধা দেওয়ার স্বরে বলল, আমি তো দিচ্ছি মা, আমি দিলে সমস্যা কোথায়? নবনী এবার মাথা তুলে সরাসরি দিব্যর পানে চাইল। দিব্য স্থির তার দৃষ্টিতে চেয়েছিল। দ্বিধায় মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। নবনী চট করে চোখ সরিয়ে নিল। লোকটার চোখ দুটো অদ্ভুত রকমের সুন্দর। পরক্ষণে নিজের ওপর বিরক্ত হলো সে। এই পরিস্থিতিতে চোখের সৌন্দর্য বিচার করাটা তার কাছে অর্থহীন মনে হলো। কিন্তু মূল সমস্যা হলো অন্য জায়গায়। দিব্যর আচরণের মুখোদ্দি ভাবনায় নবনী ধরতে পারছে না। মেয়েটির ভবিষ্যতের জন্য যদি এই বিয়ে, তবে মেয়েকে আগলে রাখার সুযোগ থেকে তাকে কেন বঞ্চিত করা হচ্ছে? নবনী এবার সাহস সঞ্চয় করে
করে বলেই ফেললো, আমি দিয়াকে চেঞ্জ করে দিয়ে সমস্যাটা কোথায়? তাছাড়া আপনিও কাল রাতেই বললেন যে মেয়ের জন্য এই বিয়েটা করেছেন, তবে কেন বারবার আমাকে ওর কাছ থেকে বাধা দিচ্ছেন? কথাটা শুনে দিব্য মেজাজ হঠাৎ চড়ে গেল। তার মনে পড়ে গেল এই মেয়েটির বিয়ে করবে না বলে বিয়ের আগে বাড়ি থেকে চলে গিয়েছিল। বিয়ের আগে অবনী জীবিত থাকতেও নবনী কোনোদিন তাদের বাড়িতে পা রাখিনি। কেবল দিব্যিকে পছন্দ ছিল না। এই রুদ্ধ সত্যটা দিব্য এবার আড়ালে শুনে ফেলেছিল। সে চায় না তার মাতৃহীন মেয়ের দায়িত্ব এমন কারোর ওপর জোর করে চাপিয়ে দিতে, যার মনে এই পরিবারের প্রতি কোনো টান নেই। গারো গত ২ বছর এই একাই দিয়া সামলাইয়াছে। আগামী দিনগুলোও সে একাই পারবে। সে নিজের গম্ভীর্য ধরে রেখে সংক্ষেপে উত্তর দিল, ঠিক আছে, ওকে তৈরি করে দাও জলদি। অনেক বেলা হয়েছে। ও নিশ্চয় খুব খিদে পেয়েছে। নবনীর বুকের ভেতরটা থেকে একটা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দিয়া বারবার অনুমতি পেয়ে খিলখিল করে হেসে উঠল। মেয়ের সেই অনাবিত হাসিতে দিব্যির গম্ভীর মুখে এক চিলেতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। নবনী দিয়ার পোশাক বদলে উম চঞ্চল মেয়েটা খাটে নামার ইশারা করলো। মেঝেতে পা রাখা মাত্রই দিয়ার দরজার দিকে লাগালো। নবনী আঁতকে উঠে বলল, দিয়া সাবধানে। ওভাবে ছুটছো কেন? পড়ে গেলে ব্যথা পাবে তো। বিস্ময়ে বিমূঢ় হয়ে ঘাড় ঘুরিয়ে তাকে দেখল দিব্য তার হাত ধরে আছে। মুহূর্তের জন্য নবনীর মস্তিষ্ক যেন আশার হয়ে গেল। পরক্ষণে দিব্য হাতটা ছেড়ে দিয়ে এক অদ্ভুত শীতল চোখে তার দিকে তাকালো। দিব্যর কণ্ঠে ঝরে পড়ল কঠিন্য, দেখো নবনী, দিয়ে আমার মেয়ে, আমি এতদিন ওকে একা সামলাতে পেরেছি, বাকি দিনগুলো পারবো। তোমার জোর করে ওর দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এই বাড়ির বড় বউ, কেবল সেই দায়িত্বটাই পালন করো। শাশুড়ির সাথে রান্না ঘরে সময় দাও, সুস্থ শাশুড়ির সেবা করো, আর ১০টা সাধারণ মেয়ের মতো নিজের ইচ্ছে মতো জীবনযাপন করো। আমি তোমাকে কোনোদিন অসম্মান করব না। স্বামী হিসেবে তোমাকে বৈকি সব দায়িত্ব পালন করব। কিন্তু আমার মেয়ের ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা দরকার নেই। একটু থেমে দিব্য আবারও তীক্ষ্ণ স্বরে বলল, আর তুমি একজন শিক্ষিত বুঝদার মেয়ে হয়েও কেন এমন ননসেন্সের মতো কথা বললে তা আমার বোধগম্য নয়। নবীনী ফ্যালফ্যাল করে চেয়ে রইল। দিব্য প্রতিটি প্রতিটি শব্দ যেন চাবুকের মতো তার আত্মসম্মানে আঘাত করল। কি বলেছে লোকটা? কেন বলেছে? হুট করে সবকিছুই ওলটপালট হয়ে গেল নবনীর কাছে। অভিমানে আর অপমানে তার চোখ দুটো ছলছল করে উঠল। বুকের ভেতরে কান্না আসতে চাইলেও সে কোনোমতে নিজেকে সামলে নিল। শুধু দিব্যর শেষ কথাটা রেশ ধরে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, আমি ননস আমি ননসেন্স মতো ব্যবহার করছি? দিব্যি তখন বিছানার আগে আগোছালো হয়ে পড়ে থাকা দিয়ার স্কুলের ড্রেসগুলো তুলে নিচ্ছিল। নবনী কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্নের পিঠে ফিরে তা তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুমি একটা বুঝ বাচ্চার সামনে কি ধরনের কথা বলছিলে সেটা কি একবারও ভেবে দেখেছো? কাল রাতে আমি তোমাকে যা যা বলেছি সেগুলো কি দিয়ার কানে যাওয়ার মতো কথা? নবনীর ভেতরে তপ্ত প্রতিবাদ মুহূর্তে যেন তুষারের মতো জমে গেল। সে আসলে এত কিছু ভাবেনি। দিয়ার প্রতি মায়ের টানের কথাগুলো বলে ফেললেও তার শুধু প্রশাসিভাবে নিয়ে চিন্তা করার অবকাশ পায়নি সে। তবে এইটুকু সে পরিষ্কার বুঝল যে দিব্যি তালুকদার অত্যন্ত চাপা স্বভাবের এবং অসম্ভব অহংকারী একজন মানুষ। কাল রাতে লোকটার ভদ্র ব্যবহারে যতটুকু মুগ্ধতা জেগেছিল, আজ তার দ্বিগুণ তিক্ততাও নবনীকাকে গ্রাস করল। সে মাথা নিচু করে খুব ধীরে বলল, দুঃখিত, আমি না ভেবে কথাগুলো বলে ফেলেছি। তবে আমি ভুল কিছু বলিনি। আপনি এই বিয়েটা কেন করেছেন জানি না, কিন্তু আমি দিয়ার জন্য এই বিয়েটা করতে রাজি হয়েছি। তাই আপনি চাইলে ওর থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। দিব্যি এবার সামান্য হাসলো। সেই হাসিতে ছিল কেবল তীব্র তাচ্ছিল্য। নবনী বুঝতে পারল না এই কথার মধ্যে হাসির মতো কী ছিল। দিব্য মনে হলো এই মেয়েটা অবনীর বোন হলেও স্বভাবে দুজনেই দুই মেরুর বাসিন্দা। সে আর তর্কে জড়াতে চাইল না। দিয়ার কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। হ্যাঁ, তোমার লাগেজ নিয়ে আজই এই ঘরে চলে আসো। কাল মা চেয়েছিল আমরা আলাদা ঘরে থাকি, কিন্তু দিয়াকে ছাড়া আমার থাকা অভ্যাস নেই বলেই আমি রাতে চলে এসেছি। তাছাড়াও তুমি সারা রাত দরজা খোলা রেখে ঘুমিয়েছিলে কেন? নবনীর কাছে এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। লোকটা তক্ষুনি ধুরফুর আর হিসেবিয়ে সবার সামনে সবটা কিভাবে সামলে নিল, আর সকালে সবার ওঠার আগেই আগে ঘরে ফিরে গেছে, যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে। আড়ালে সবটুকু দূরত্ব বজায় রেখে লোকটা বাইরে
জগতের কাছে নিখুঁত অভিনয়ের চাদর বিছিয়ে রেখেছে। নবনী শুকনো গলায় বলল, আমি কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। আমি নিয়ে আসবো সব। দিব্যি আর কিছু বলার প্রয়োজন বোধ করল না। টানা পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। নবনীও একরাশ গুমোট অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। প্রতীক্ষ মধ্যে নবনী দেখল দুটো ছোট্ট ছোট তুমুলভাবে ঝগড়া করছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছোট দিয়া আপ্রাণ চেষ্টা করছে ঝগড়া থামাতে। দৃশ্যটা দেখে নবনী দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দুই পক্ষ আলাদা করে দিল। জিজ্ঞেস করলো, কি করছো তোমরা? এভাবে ঝগড়া করছো কেন? নবনী খেয়াল করলো বাচ্চা দুটো হু হু করে একই রকম দেখতে। নিশ্চয় যমজ। তাদের বয়স দিয়ার কাছাকাছি হবে। তবে এই বাড়িতে দিয়া ছাড়া আরও বাচ্চা আছে সেটা নবনী জানা ছিল না। ঠিক তখনই ওদিকে থেকে হতদন্ত হয়ে ছুটে এলো মৌমিতা। তাদের কাছে এসে দাঁড়িয়ে গম্ভীর মুখে প্রশ্ন করলো, তোমরা দুজন কি আবার ঝগড়া শুরু করেছো? আজকে ঝগড়াটা কি নিয়ে শুনি? ইভান কান্না ভেজা গলায় অভিযোগ সুরে বলল, দেখো না মাম্মি, সব দোষ এই ইহানের। ও আমাকে আগে মেরেছে। তোমার বিশ্বাস না হলে দিয়াকে জিজ্ঞেস করে দেখো। পাশে দাঁড়িয়ে থাকা দিয়ার সাথে সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ ছোট চাচি, ইভান একদম ঠিক বলেছে। হিয়া কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। দিয়াও যে ইভানের পক্ষ নেবে সেটা তার কাছে নতুন কিছু নাই। এই বাড়িতে দিয়া আর ইভান সবসময় একদলে থাকে। যদিও ইভান জানে সেই আগে হাত তুলেছে, তবুও নিজের দোষ ঢালতে সে নিহির মুখ করে বলল, দিয়া মিথ্যা বলেছে মাম্মি। তুমি তো জানো ওরা দুজন ফ্রেন্ডস, তাই মিলেমিশে আমাকে ফাঁসাতে চাইছে। মৌমিতা এবার ধমকে উঠলো, একদম মিথ্যে বলবে না ইভান। তোমাকে কতবার বলেছি বড় ভাইয়ের গায়ে হাত তুলবে না, তবুও তুমি ওকে মেরেছো। ইহান তাড়া করে উত্তর দিল, মাত্র 5 মিনিটের বড়। এটা বড় হওয়া হওয়া নাকি? আমি ওসব মানি না। ছেলের যুক্তির কাছে মৌমিতা হার মেনে এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলল। মৌমিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই হাই উস্কো বেগে ওনার থেকে পালিয়ে গেল। মৌমিতা চেঁচিয়ে বলল, একবার ধরতে পারি তারপর মজা বোঝাবো। বদমাইশ কোথাকার! বাচ্চাদের এই খুনসুটি দেখে নবনীতার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মৌমিতা অসহায় মুখে বলল, তুমি হাসছো নবনী? এই ছেলেটা যে কি পরিমাণ দুষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। এদের দুজনকে সামলাতে গিয়ে আমার পাগল হওয়ার উপক্রম। নবনী বলল, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, কিন্তু আমি ওদের আগে দেখিনি কেন? মৌমিতা মৃদু হেসে উত্তর দিল, আসলে তুমি তো কাল অনেক রাতে এলে। ওরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলে। আর আজ সকালে তুমি ওঠার আগে ওরা স্কুলে চলে গিয়েছিল। ওরা যমজ ইহান আর ইভান। দিয়া চলে 1 বছরের বড়। ভালো কথা নবনী, চলো নিচে চলো, সবাই খাওয়ার সময় হয়ে গেছে। নবনী মাথা নেড়ে সায় দিল, আমি নিচেই যাচ্ছিলাম, চলুন। মৌমিতা একটু ইতস্ত করে হেসে বলল, তুমি আমাকে কিছু করেই বলো, তুমি করেই বলো। মৌমিতা ডাকলেই না। মৌমিতা সহজভাবে মাথা নেড়ে বলল, আচ্ছা চলো মৌমিতা। দুপুরে রোদ জানালার কাছ ছুঁয়ে ডাইনিং টেবিলের উপর পড়ছে। আজ এই টেবিলের দৃশ্যমান অন্যদিকে চেয়ে আলাদা। সচরাচর দুপুরে বাড়ির পুরুষেরা কেউ থাকে না, কিন্তু আজ আলেখা বেগম করার নির্দেশ ছিল। নতুন বউয়ের হাতে প্রথম রান্না খেতে যেন সবাই উপস্থিত থাকে। নবনী নিজের হাতে ভুনা খিচুড়ি, মুচমুচে বেগুনি ভাজি আর ডিম ভাজি করেছে। সেই সাথে আলেখা আর মৌমিতার রান্না করা হাঁসের মাংস ভুনা। দিব্যি সে চেয়ারে বসে আলেখা বললেন, নবনী, যা মা, তোমার হাতের রান্না নিজের হাতে সবাইকে পরিবেশন করো। নবনী ধীরে পায়ে এগিয়ে গেলেন। আষ্ট হাতে একে একে সবার পাতে খাবার তুলে দিলেন। দিব্য আজ দিয়াকে নিয়ে নিজের পাশে চেয়ারে বসিয়ে নিয়েছেন। সাধারণ দুপুরে আলেখা দিয়াকে খাইয়ে দেন, কিন্তু আজ বাড়িতে থাকায় দিব্যি নিজের মেয়ের দায়িত্ব নিল। কাল রাত বেশ উস্কো করেছে তখন থেকে। আর ভেতরে যেন কোনো অস্বস্তি আগ্নেয়গিরি ফুটছে। কয়েকবার গলা পরিষ্কার করেও সে কথা বলতে পারল না। অবশেষে একবার সাহস সঞ্চয় করে হঠাৎ করে বলেই ফেলল, খাবার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। কথাটা শোনা মাত্রই দিব্যিসহ বড়রা সবাই কাল রিবেট করে তাকালো। কালে বন্ধু বন্ধু জমছে। নার্ভাস হয়ে স্বাভাবিক সর্বোত্তম এইচএসসি শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রাখার এক তরুণী নিজের পক্ষে বিয়ে প্রস্তাব নিয়েই তোলা মোটেও সহজ হয়নি। তবে ভালোবাসার মানুষের প্রতি টান তার সাহসের চেয়েও বড়। অনেক কথাই সে আয়নার সামনে দাঁড়িয়ে মুখস্থ করেছিল, কিন্তু সামনে বাবা, চাচা আর ভাই দেখে সবাই যেমন গোলমাল হয়ে গেল। তার চুপ করে থাকা আলেখা বেগম উৎসুক চোখে তাকিয়ে রইল ছোট ছেলের দিকে। কলরত অনেকটাই কসরত করে প্রায় রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করলো, আমি বিয়ে করতে চাই। কথাটা বলে সে লজ্জায় আর আষ্টরে মাথা নিচু করে ফেলল। খাবার টেবিলে প্রতিটি মানুষ তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। কালরত, যদি বলো
সে কাউকে খুন করে এসেছে, তবে হয়তো সবটা সেটা অনায়াসে বিশ্বাস করে নিত। কিন্তু তার মুখে বিয়ের কথা যেন এক অসম্ভব বিষয়। সে ছোটা কোনোদিন নিজের রুমটায় গুছিয়ে রাখেনি। আজ সে সংসার পাততে চায়। কাল রাতের কথা শুনে খাবার টেবিলে যেন নিস্তব্ধে নেমে এলো। তাকে অক্ষীণ অর্থে বজ্রপাত বলা চলে। উপস্থিত সবাই যেন খুব আগ্রহ নিয়ে তার কথা শুনছিল তা নয়। কারণ কাল রাত এই বাড়ির সবচেয়ে ছন্নছাড়া ছেলে। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা মারামারি আর মাঝে মধ্যেই বাড়িতে বিচার নিয়ে আসা, এই ছিল তার দৈনন্দিন রুটিন। তার মতো একজন দায়িত্বজ্ঞানহীন ছেলের মুখে এমন সিরিয়াস কথা কেউ কল্পনাও করেনি। কেউ কেউ হয়তো ভেবেছিল সে আবার কোনো নতুন ঝামেলা পাকিয়ে এসেছে, কিন্তু তার গম্ভীর মুখোপায় দেখে এবার সবাই একটু নড়েচড়ে বসলো। নীরবতা ভাঙল কাব্যর বিস্ময়ক মাখা কণ্ঠে। কি বললি তুই? ভাই, তুই আসলে কি বলতে চাস? কালরস নিচু স্বরে একটু ঝাঁঝালো গলায় বলল, বললাম তো বিয়ে করব। তুই কি বললি? হয়ে গেল। কাব্য হতভম্ব হয়ে মাথা নাড়ালো। এই পরিস্থিতিতে কি বলা উচিত তোর তা জানা নেই। টেবিলের একপাশে বসেছিল আশরাত তালুকদার। কয়েকদিন আগেই এই এক গাড়ির দুর্ঘটনায় তিনি মাথার পায়ে গুরুতর চোট পেয়েছে, তাই সাধারণ নিজের ঘরেই বিশ্রাম নেয়। আজ নবনীয় প্রথম রান্না বলে আলেখা বেগম তাকে জোর করে ডাইনিং টেবিলে এনেছিল। তিনি তার স্বভাব সুবল গুরু গম্ভীর কণ্ঠে ছেলের দিকে একরাশ বিদ্রুপ ছুটে দিলেন। হঠাৎ দুনিয়ার সব কাজ ছেড়ে বিয়ের করা শখ জাগলো কেন? কারণটা আসলে কালরটের জন্য অস্বস্তি রক্ষা লড়াইয়ের মতো। সে তার সহপাঠী ইরাকে ভালোবাসে, কিন্তু ইরা বাবা মায়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই আর পড়াশোনা করতে চাইছে না। তারা এখন ইরাকে বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছেন। কালরট ইরাকে হারাতে চায় না, তাই নিজেকে আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও তাকে এই প্রস্তাবটা আজ তুলতেই হবে। সে অপরাধীর মতো মুখ করে আবারও বলল, পাপ্পা, আমি একটা মেয়েকে ভালোবাসি। ওর নাম ইরা। আমরা একই ক্লাসে পড়ি। ওর বাবা মা ওর বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছে। ইরাকে পাওয়ার জন্য আমি বিয়ে ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আশরাত তালুকদার কণ্ঠ তখন বিদ্রূপ ধার আরও বাড়ল। তিনি একইভাবে প্রশ্ন করলো, তা এখনই তুমি কি চাও? আমাদের ঠিক করতে হবে শুনি। কাল রাতে মনে হলো এই মুহূর্তে চেয়ে মাটির নিচে মিশে যাওয়া ঢো ঢোর ভালো। তবুও কাঁপা গলায় সে উত্তর দিল, আমি চাই তোমরা ওদের বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে ভীষণ ভালোবাসি। এতক্ষণ শান্ত থাকায় আশরাত তালুকদার যেন হঠাৎ অগ্নিফুলন্তর মতো জ্বলে উঠলেন। প্রচণ্ড এক ধমক দিয়ে তিনি বললেন, অসভ্য ছেলে, লজ্জা করছে না তোর? বাপ চাচার সামনে নিজের মুখে নির্লজ্জের মতো প্রেম ভালোবাসা আবার বিয়ের কথা বলেছিস? বিয়ে করবি তুই? আফরাত তালুকদার ভাইকে শান্ত করার চেষ্টা করে বললেন, ভাইয়া তুমি অসুস্থ, শরীরটা খারাপ করবে, শান্ত হও। আশরাত তালুকদার তখন রাগে কাঁপছে। তিনি চেঁচিয়ে বললেন, না, তুই ওকে জিজ্ঞেস কর বিয়ে করবে ও কত টাকা রোজগার করে, কি যোগ্যতা আছে ওর। নিজে এখনো বাপ ভাইয়ের ঘাড়ের বসে সারাদিন বাদরামি করে বেড়ায়, সে নাকি আবার বিয়ে করবে। বড় বড় কথা বলছে, ন্যূনতম লজ্জায় শরমও নেই। কাল রাত ঝাঁঝরানো গলায় বলল, আমাদের বাড়ি কি ভাতের এত অভাব পড়েছে যে আর একজন মানুষ এনে টানাটানি শুরু হবে? আমি কথা দিচ্ছি, বিয়ের পর আমি কোম্পানি জয়েন করব, বড় ভাইয়ের সাথে থেকে কাজ শেখার চেষ্টা করব। আমি মন দিয়ে কাজ করব। আবার মুখে মুখে করিস। এতক্ষণ নিঃশব্দে পরিস্থিতি পর্যবেক্ষণ করলো দিব্য। এবার মুখ খুললো, গম্ভীর গলায় বলল, শান্ত হও আব্বু, আমরা এই বিষয়ে পরে সময় নিয়ে কথা বলবো। তুমি অসুস্থ, তুমি বরং খেয়ে নাও। আর কাল রাত তুইও আর একটাও কথা বলিস না। চুপচাপ নিজে খাওয়া শেষ কর। আশরাত তালুকদার আগে ফুঁসিয়েছিলেন ঠিকই, কিন্তু বড় ছেলের কথায় তিনি সহজে অন্যমন করে না। তাছাড়াও খাওয়ার টেবিলে, বিশেষ করে নতুন বউয়ের সামনে এমন বিশ্রী পরিস্থিতি তৈরি হওয়াটা তার নিজেও ভালো লাগছিল না। তিনি গুমোট মুখে চুপ করে গেলেন। আলেখা বেগম এতক্ষণে আষ্টেপৃষ্ঠে একরাশ ভয় নিয়ে বসেছিলেন। এবার তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসলে কাল রাত বিষয়টা আগে তাকে জানিয়েছিল, কিন্তু তিনি ভেবেছিল আশরাত অসুস্থ হলে সুযোগ বুঝে কথাটি পড়াবে। ছেলেটা যে আজ এভাবেই সবার সামনে বোমা ফাটিয়ে দেবে তা তিনি স্বপ্নেও ভাবেনি। আশ্বাস অসুস্থ না থাকলে আজ হয়তো কাল রাতকে হাড়গোড় অষ্ট থাকতো না। পরিবেশটা সামাল দিতে আলেখা বেগম সবার উদ্দেশ্যে বলল, দিব্যি ঠিকই বলেছে। এই বিষয়ে এখন আর কোনো কথা নয়। সবাই এখন শুরু করো। কাল রাত কেবল ঠান্ডা উপক্রম করছিল। গলা দলা পাকানো অভিমান নিয়ে এই মুহূর্তে তার খাওয়াটা রুচি একদমই নেই। নবনী বিষয়টি লক্ষ্য করল। সে চট করে কাল রাতের পাতে এক টুকরো মাংস তুলে দিল। কাল রাত বিস্ময়ক চোখ তুলে তাকালো। নবনী তার দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসি দিয়ে বলল, ভাইয়া, খেয়ে অন্তত বলুন কেমন হয়েছে।
মাংস অবশ্য আমি রান্না করিনি। নবনী যেভাবে সহজভাবে কথাটি বলল তাতে কালরাত আর খেয়ে উঠতে পারল না। সে চুপচাপ মাথা নিচু করে আবার খাওয়া শুরু করল। মৌমিতা পরিস্থিতি হালকা করতে বলে উঠল, নবনীতা আজ চমৎকার খিচুড়ি রান্না করেছে। খিচুড়িটা খেয়ে অন্তত বলো কেমন হয়েছে। নবনী খিচুড়ি রান্না করেছে। এই কটি শব্দ দিব্যর কানে পৌঁছা মাত্রই তার শরীরের ভেতর এক অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। মুহূর্তে তার স্মৃতি ফিরে গেল কয়েক বছর আগে এক দুপুরে অবনীকে যখন বাড়িতে প্রথমবার রান্না করার বলা কথা হয়েছিল, সেও ঠিক এই ভুনা খিচুড়ি রান্না করেছিল। সাথে ছিল হাঁসের মাংস। দিব্যি টেবিলের ওপর রাখা খাবারগুলোর দিকে এক পলক তাকিয়ে রইল। আজ সবকিছু তার এক অদ্ভুত পুনরাবৃত্তি হচ্ছে। আলেখা বেগমও মিলটা খেয়াল করেছিলেন। তাই তিনি অবনীয় স্মৃতিকে সম্মান জানাতে আজ আজ নিজের থেকে হাঁসের মাংসটা রান্না করেছিলেন। দিব্য চোখ দুটো হঠাৎ জ্বালা করে উঠল। অবনীয়র সাথে কাটানো সে প্রথম দিনগুলো চিটিয়া তার মস্তিষ্কে যেন ঝড়ো হওয়া বইতে দিল। স্মৃতিরা এখন আর সুখ দেয় না, বরং বিষাক্ত কাঁটা হয়ে বিঁধতে থাকে বুকের পাঁজরে। নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা করল সে। যান্ত্রিকভাবে দিয়াকে খাইয়ে দিল, কিন্তু নিজে থালাটা আগের মতোই পড়ে রইল। দিয়ার খাওয়া শেষ হওয়া মাত্রই দিব্যি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে নিজের খাওয়ার হাতটুকুও ছোঁয়নি। আলেকা বেগম ছেলের এই অস্বাভাবিকতা লক্ষ্য করে উৎকণ্ঠিত স্বরে বলল, কিরে দিব্য, তুই তো কিছুই খেলি না, থালায় হাতই লাগালি না, উঠে পড়লি যে? নবনী সংকুচিত হয়ে দিব্যির দিকে তাকালো। দিব্যি মুখময় এখন পাথরের মতো কঠোর, দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ। সে শীতল কণ্ঠে জবাব দিল, আমার এখন খিদে নেই আম্মু, আমাকে এখনই অফিসে ফিরতে হবে। 3টের সময় জরুরি মিটিং আছে। তুমি আসবে বলেছিলে বলেই এসেছিলাম। আমি আসছি। কথাটা শেষ করে দিব্য এক মুহূর্তে অপেক্ষা না করে লম্বা পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। দিব্য প্রস্থানের আলেখা বেগম যেন পাথর হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন স্মৃতিরা দিব্যকে আনন্দ দেবে, কিন্তু হিতে যে বিপরীত হবে তা তিনি ভাবেনি। নবনী মাহেলা সে কিছু ভুল করেছে, কিন্তু আসলে সেটা কি তা বুঝেও অপরাধবোধে কুঁকড়ে যেতে লাগলো সে। সে দেখে তিনি নিজেকে সামলে নিয়ে জোরপূর্বক একটু হাসলো। বলল, এসো নবনী, এবার তোমার আমরা খেতে বসি। আশরাফ তালুকদার গম্ভীর দেখে বলল, নবনী এদিকে একটু এসো তো মা। আলেখা চোখে ইশারায় তাকে যেন যেতে বললেন। নবনী আশরাফ তালুকদারের কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি পাঞ্জাবির পকেট থেকে একটি ছোট মাখমলের বক্স বের করে নবনীর হাতে দিল। শান্ত স্বরে বলল, এটা তোমার উপহার। উপহারটি দিয়ে তিনি ধীরে পায়ে লাঠিতে ভর দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। নবনী অবাক হয়ে ঘোট কাটানোর জন্য আফরাত তালুকদার হাসি মুখে বললেন, এটা আমাদের বাড়ির নিয়ম। নতুন বউয়ের হাতে প্রথম অন্ন খাওয়ার পর গুরুজনেরা তার দোয়ার উপহার দেয়। কই, এবার আমরা কাছে এসো তো। নবনী বিনীতভাবে এগিয়ে যেতে তিনিও এক সুদৃশ্য বক্স তার হাতে তুলে দিল। নবনী মৃদু হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল। আফরাত তালুকদার নবনীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে প্রস্থান করলেন। কথার উচ্ছ্বাসে সামলাতে না পেরে বলে উঠল, ভাবি, বক্সগুলো খোলো না, দেখি না কি গিফট পেলে। আর আম্মু, ছোট মা, তোমরা তোমরা কিছু দেখো না? মাজহা বেগম হেসে বললেন, দেখো দেখো না মানে? অবশ্যই দেখব। তিনি নবনীর হাত থেকে বক্সগুলো নিয়ে খুললেন। দেখা গেল আশরাফ তালুকদার দিয়েছে একটি চমৎকার সোনার চেইন এবং আফরাত তালুকদার দিয়েছেন একজোড়া কারুকাজ করা সোনার দুল। মাজহা বেগম নিজেও একটি আংটি নবনীর পরিয়ে দিলেন, আর আলেখা বেগম নবনীর হাতে দিলেন সোনার দুটি রুলি। কাব্য খাওয়া শেষ করে উঠে টেবিলের ওপর একটি ছোট বক্স রাখলো। সে বেশ মার্জিত স্বরে বলল, সম্পর্কে আমি ছোট হলে বড় ভাইয়ের সম্মানে আমি আর মমিতা মিলেই ছোট উপহারটুকু তোমার জন্য এনেছি। গ্রহণ করলে খুশি হব। আসলে বিয়েটা তো হঠাৎ করেই হলো, নয়তো আরও বড় আয়োজনের ইচ্ছে ছিল। নবনী খুলে দেখলো ভেতরে একটি ঝকঝকে আংটি। ঠিক তখনই কলরব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে কুণ্ঠিত কণ্ঠে বলল, সরি ভাবি, আমি কিছু দিতে পারলাম না। আসলে আমি তো বোকা। আমার গিফটটা আপাতত বাকি রইল। নিজের টাকা যেই দিন রোজগার করব সেই দিন দেব। তবে গিফট দেইনি বলে ভাইয়ের উপর ভালোবাসা কিন্তু কমিয়ে দিও না। মাংসটা কিন্তু সবসময় এভাবেই নিজ দায়িত্ব পাতে তুলে দেবে। আর তোমার খিচুড়ি রান্না এক কথায় দারুণ হয়েছে। নবনী স্নিগ্ধ হেসে মাথা নাড়ালো। কাব্য এসে সুযোগে একটু টিপ্পনি কাটলো, হারে ভাই,
তো আমার বড় ভাই হয়েছে, বিয়ে করবে বলে কথা। এখন তো কামাই তো করতেই হবে। তালে, তালে ২ চলে গিয়েছিস ভাই। তোর সাহস তো দেখে আমি রীতিমতো হতভম্ব। কালরদ বিরক্ত হয়ে বলল, "চুপ কর তো তুই।" কাব্য অট্টহাসি দিয়ে ড্রয়িং রুমে গুলোয় ভাঁড়তে কেটে গেল। কথা আর মৌমিতার হাসিতে যোগ দিল। সবার হাসাহাসি দেখে কালরদ দারুণ লজ্জা পেল। আর এক মুহূর্তে না দাঁড়িয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। নবনী অবাক হয়ে দৃশ্য দেখছিল। এই তালুকদার পরিবারে একেকটা আলাদা। এই মানুষগুলো আন্তরিকতা ও স্নেহ নবনীকে এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিল যে সে এই বাড়িতে কোনো এক শূন্যতা পূর্ণ করতে এসেছে। তার মনে হলো মানুষগুলো সত্যিই অসাধারণ। সূর্য পশ্চিম আকাশে ঢলেছে। পড়েছে রোদ্দুর, চারিদিকে গোধূলির ধূসর আভা। পাখির ডানা ঝাপটানোর শব্দ জানা দিচ্ছে তাদের নির্ফোরা তারা। নবনীর ফোনে ওপাশ থেকে মনোযোগ সরিয়ে মৃদু হাসলো। দিয়া মাথা হাত রেখে বলল, "তোমার নানুমণি কথা বলবে না ওনার সাথে?" দিয়া ছোট করে দুপাশে মাথা নাড়ালো। সে কথা বলবে না। তবে ওকে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নবনী ফোনটা রেখে দিল। দিয়া উচ্চতা সামাল হাতে দিয়ে মেঝেতে হাঁটু গড়ে বসলো। তারপর জিজ্ঞেস করলো, "তুমি কি কিছু বলবে আম্মা? তোমার কি কিছু চাই?" দিয়া এবার উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। "আমি, ইহান আর ইভান এখন লুকোচুরি খেলবো। তুমি আমাদের সাথে খেলবে? চলো না আম্মা, খুব মজা হবে।" নবনী হাসল। এই ছোট্ট শিশুকে সহজ চায়, তার একাকিত্ব যেন নিমিষেই ভুলিয়ে দেয়। সে বলল, "ঠিক আছে, আমি যাব।" "আচ্ছা আম্মা, তোমার পাপ্পা কি ফিরে এসেছে?" দিয়া আবারও মাথা নেড়ে জানায় যে তার বাবা আসেনি। নবনী আনমনা হয়ে গেল। দুপুরের সে দৃশ্যমান এখনো তার চোখের সামনে ভাসছে। দিব্য না খেয়ে টেবিল ছেড়ে উঠে যাওয়ার পেছনে ঠিক কী কারণ থাকতে পারে? নবনী এখনো তার উত্তর খুঁজে পাচ্ছে না। তবে সে আর নিজেকে মনকে ভরাক্ষম হতে দিল না। দিয়ার হাত ধরে খেলার উদ্দেশ্যে এগিয়ে গেল। সন্ধ্যায় আবাসা অন্ধকার ঘন হাতে দিব্যে বাড়ি ফিরল। আলেখা কোনো দেরি না করে জানতে চাইল সে সংক্ষিপ্ত মিটিংয়ের জানালা জরুরি মিটিং ছিল। তবে বাড়ির থমথমে পরিবেশটা তার নজর এড়ায় না। কাল রাত আজ অন্যদিকে মনে বড্ড না দিয়ে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে এসেছে। তার চোখ মুখে অস্বস্তিতা। আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত তার চাই। বসার ঘরে সবাই নাস্তা নিয়ে বসেছে। কাল রাত বারবার চোখের ইশারায় মাকে আগলা দিচ্ছে আশরাফ তালুকদারের কাছে প্রস্তাবটা পড়তে। আশরাফ তালুকদার সবার মাঝখানে বসে আছেন ঠিক, কিন্তু তার মুখে গম্ভীর ভেদ করে কথা বলার সাহস করছেন না। শেষমেশ বাড়ির সবাই মিশে আফরাত তালুকদারকে ইশারা করলেন। বড় ভাইয়ের সামনে আফরাত তালুকদার সবসময় একটু কুঁকড়ে থাকেন। তবুও তার পীড়াপিড়িতে গলাটা একবার ঝরে নিয়ে অত্যন্ত সাবধানে বললেন, "বলেছিলাম কি ভাইয়া, কাল রাতের ব্যাপারটা আমি একটু তলিয়ে দেখলাম। আমরা শুধু শুধু বিয়েটাকে জটিল করে তুলেছি। মনে আছে সেই দিন তুমি তো বলেছিলে ছেলেটা বড্ড বকে বকে যাচ্ছে। এখন বিয়ে শাদী করিয়ে দিলে একটু লাইনে আসে।" আফরাত সাহেবের এমন কথায় কালরস বাকি সবাই বিস্ফোরণ চোখে আশরাফ তালুকদারের দিকে তাকায়। তিনি তীক্ষ্ণ দৃষ্টি ভাইয়ের দিকে তাকাতে আফরাজের সাহেব এক স্বস্তির হাসি দিলেন। নিজের অজান্তেই বড় ভাইয়ের গোপন ইচ্ছে কথা ফাঁস দিয়ে মনে মনে বেশ ঘাবড়ে গেছেন তিনি। আশরাফ তালুকদার গম্ভীর গলায় বললেন, "আমি ওর বিয়ের কথা বলেছিলাম ঠিকই, কিন্তু ও যাকে পছন্দ করে তাকে নয়। তোমরা কি ভেবেছো ওই মেয়ের সম্পর্কে আমি খোঁজখবর নেইনি? সত্যি বলতে মেয়েটা আমার একদমই পছন্দ হয়নি।" আলেখা আর চুপ থাকতে পারলেন না। স্বামীর কথা পিঠে কিছুটা ঝাঁঝালো গলায় বললেন, "তোমার পছন্দ দিয়ে কী হবে? বিয়েটা তো তুমি করবে না। দেখো, আমাদের কারো কোনো আপত্তি নেই। আমরা মেয়েটি দেখেছি। এখন তুমি অযথা জেদ না করে রাজি হয়ে যাও। তার চেয়েও এক কাজ করো, তোমার ছেলেকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলো। আমার পক্ষে অন্তত এই বিয়ে সায় দেওয়া সম্ভব না।" আলেখা মোটেও অবাক হলো না। এমন কথা তিনি বহুবার শুনেছে। তিনি শান্ত দৃঢ় গলায় বললেন, "ও যদি বাড়ি ছাড়ে তবে ওর সাথে আমিও যাব। তাতে তোমার যদি ভালো লাগে তো বলো, আমার এখনই বেরিয়ে যাচ্ছি।" পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দেখে কাব্য বলল, "আহ ছাড়ো না মা, শান্ত হও। চাচ্চু প্লিজ রাজি হয়ে যাও। ও তো কথা দিচ্ছে। ও তোমার সব কথা শুনবে, ব্যবসায় মন দিবে।" আশরাফ তালুকদার কিছুক্ষণ পাথর হয়ে বসে রইল। ঘরের প্রতিটি মানুষ তখন তার উত্তরের প্রতীক্ষীন। অবশেষে তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্লিপ্ত স্বরে বলল, "আচ্ছা ঠিক আছে, বিয়ের অনুমতি দিচ্ছি। তবে মনে রেখো, এই বিয়েতে আমার উপস্থিতি আশা করো না। বাকি যা করার তোমরা করোগে। এই ইউবুকটাকে যদি মাথা তেলে শখ থাকে তবে তোলো।" মুহূর্তের মধ্যেই পুরো ঘরে যেন আনন্দের জোয়ার বয়ে গেল। মুহূর্তে সেই স্তব্ধতা ভেঙে সবাই হৈ হৈ করে উঠল। কাব্য উৎসাহিত হয়ে কাল রাতের পিঠে এক জোরালো
চাপড় দিয়ে অভিনন্দন জানালো। সবার চোখ মুখ এখন বিজয়ের হাসি। সেই খুশি আমেজে রাতে খাবার পর সরল সবাই কাল নবনীর বাড়ি ফিরে থেকে সবাই আসবে। রাতের নিস্তব্ধতা বাড়িতে ঝাঁকিয়ে রয়েছে। নবনী ধীরে পায়ে ঘরে ফিরল, কিন্তু ঘরের চৌকাঠ পেরোতে এক গুমোট গম্ভীর তাকে ঝাপটে ধরলো। দিব্য খাওয়ার পরপরই দিয়াকে নিয়ে চলে এসেছিল। নবীনা দেখছিল বিছানার এক কোণে দিয়ার অঘরে ঘুমাচ্ছে, আর সোফায় বসে ল্যাপটপে নীল আলোয় নিগ্ধন হয়েছে দিব্য। পরনে তার কালো ট্রাউজার আর টি শার্ট, চোখে চশমা। নবনী পায়ে শব্দ। দিব্য এক পা মুখে তুলে তাকালো। নবনী কি বলবে ভেবে পেল না। এক অদ্ভুত আড়ষ্টতা তবে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। তবে তার মৌনতা ভাঙতে হলো না। দিব্য নিজেই ল্যাপটপের পাশে সরিয়ে টেবিলে থেকে একটি ছোট মকমেল বক্স তুলে নিল। তারপর নবনীর ঠিক সামনে এসে দাঁড়ালো। নিচু স্বরে বলল, হাতটা বাড়াও। নবনী বিস্ময়ক পাথর হয়ে রইল। তার চোখের পলক ছাড়ছে না। দিব্য ভালোহীন মুখোপায় দেখে কিছু বোঝার উপায় নাই। অচেতন মনেই সে নিজে একটা হাত বাড়িয়ে দিল। দিব্য বক্স হাতে একটি হীরের আংটি বের করে নবনীর অনামিকার পরিয়ে দিল। নবনী এই নিজের অস্বস্তি হারিয়ে ফেলে স্পর্শ, এই উপহার, এই তার কাছে অবিশ্বাস্য মনে হলো। দিব্য তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দুপুরের টেবিলে সবাই তোমাকে কিছু না কিছু দিচ্ছে, তখন খেয়াল ছিল না আমার, তাই এই উপহারটুকু দিতে দেরি হলো। নবনীর কাছে এই মানুষটা প্রতি মুহূর্তে তার একটি নতুন রহস্য। সেই রহস্যর জাল যেন ক্রমে বিস্তার লাভ করেছে। সে কোনো মতে বিড়বিড় করে বলল, ইটস ওকে। দিব্যির দৃষ্টি এবার আরও গম্ভীর হলো। সে বলতে শুরু করলো, দেখো নবনী, আমি তোমাকে অস্বীকার করছি না, আর সারা জীবন কেবল নামে স্ত্রী বানিয়ে রাখার ইচ্ছেও আমার নেই। তোমার নিজের একটা সশস্ত্র জীবন আছে, কিন্তু একটা নির্মাণ সত্য আমরা দুজনে জানি, তুমি এই বিয়ে করতে চাওনি, আর আমাকে তুমি কোনোদিনও পছন্দ করো না। এমতো অবস্থায় আমি যদি তোমার উপর স্বামীর অধিকার ফলাতে আসি, সেটা খুব রুচি সম্মত হবে, তোমার ভালো লাগবে। নবনীর চোখের পাতা ভিজে উঠল মুহূর্তে। সে দ্রুত পায়ে সরিয়ে নিল। দিব্যি প্রতিটি শব্দ তীরের মতো তার বুকে চিরে যাচ্ছে। কথাগুলো মোটেও ভুল না। দিব্যি পুনরায়, আমি তোমার আপুকে ভালোবেসেছিলাম, আর সে তোমাকে অনেক বেশি ভালোবাসতো বলেই তোমার প্রতি আমার এক ধরনের স্নেহ কাজ করে। আমি তোমার জীবনটা নষ্ট হোক হোক তা চাই না। এবার তোমার একটা কথা খুব ভেবেচিন্তে বলো, তুমি নাওনি, তুমি আসলে এই বিয়েটা করলে? দিয়ার দেহ দোহাই দিয়েও না, কারণ ওই কোনো জোয়ালো যুক্তি হতে পারে না। তুমি কি সত্যি বাকি জীবনটা মিসেস দিব্যি তালুকদার হয়ে কাটাতে পারবে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে আমি আমার দিক থেকে সম্পর্কর মর্যাদা রাখার সবটুকু চেষ্টা করব। তবে মনে রেখো, এই সিদ্ধান্তের মাঝে যে দিয়া না থাকে, দিয়া তখন আর তুমি একে অপরের হাত পাবে। নবনীর মনে হলো চারপাশের দেওয়ালগুলো যেন আরও দিকে এগিয়ে আসছে। দিব্য তাকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে দিয়ার প্রতি ভালোবাসা আর নিজের ভবিষ্যৎ। নবনীর বুকের ভেতরটা এক নিরোধন হাহাকারে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা এক মানুষের ভালোবাসা না, এটাই চরম সত্য। তার হৃদয়ের গহীনে তখনও একজনের অস্বস্তি অমিলন হয়ে আছে। অসীমের দেওয়া আঘাত আর জেদের বশবর্তী হয়ে এই অসীম বিয়ের পিঁড়িতে বসেছিল। তখন একবারও ভাবেনি তার অনাগত ভবিষ্যৎ কতটা কর্কশহীন হতে পারে। কিন্তু দিব্য স্পষ্ট বিদার আজ তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সত্য তো তার পুরো জীবনটাই তো সামনে পড়ে আছে, কিন্তু যার জন্য সে জীবন সাজাতে চেয়েছিল তাকে কখনোই পাওয়া হবে না। তখন অন্য কোনো স্বপ্ন বিভোর হয়ে লাভ কি? নবনী দৃষ্টি স্থির করে ধারা গলায় বলল, আমার এই সম্পর্ক থাকতে কোনো সমস্যা নাই। দিব্যি বোধহয় এমন সরাসরি উত্তরে আশা করেনি। সে খানিকটা অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, ভেবে বলেছে তো নবনী? নবনী ধীর স্থিরভাবে মাথা নাড়ালো। তারপর অনেকটা সময় নিয়ে যোগ করলো, হ্যাঁ, তবে এটা সত্যি যে আমার কিছু সময় চাই সবকিছু মেনে নেওয়ার জন্য। খুব একটা সহজ নয়। দিব্যি বলল, সময় আমারও প্রয়োজন নবনী। শুধু তোমার নয়, শর্ত আমার দিকে থেকেও আছে। সত্যি বলতে আমি নিজেও মানসিকভাবে এই সম্পর্কের জন্য প্রস্তুত নয়। হাসপাতালে আব্বু সেই ভয়াবহ দুর্ঘটনার পর যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ দাঁড়িয়ে, তখন ওনার কথা দিয়েছিলাম যে আমি বিয়ে করব। তাই বাড়ির সবাই যখন তোমার কথা তুললো, আমার মনে হয়েছিল দিয়ার জন্য বাইরে কোনো অচেনা মানুষের চেয়েও তুমি অন্তত অনেক ভালো হবে। আমি চেষ্টা করব তোমার প্রতি আমার অনুভূতিগুলো গড়ে তুলতে, আর সেই সময়টুকু তোমাকে দিতে হবে। কিন্তু যদি দীর্ঘ সময় পার হওয়ার পরেও আমি ব্যর্থ হই, যদি তোমাকে মন থেকে মেনে নিতে না পারি, তবে কথা দিচ্ছি আমি নিজেই তোমাকে এই গ্লানিময় সম্পর্ক থেকে মুক্তি দেব। তোমাকে কোনো জোর করে আটকে রাখতে হবে না। আর
তোমার ভবিষ্যৎ সুন্দর করার দায়িত্ব আমার থাকবে। নবনীর কথায় পিঠের বলার জন্য কিছুই খুঁজে পেল না। তার কোনো যেন ভবিষ্যৎ কান্না পাচ্ছে, মনে হচ্ছে সে কোনো গোলকধাঁধায় আটকে গেছে, যা পড়তে পড়তে শুধু যন্ত্রণা পাচ্ছে। দিব্য পুনরায় সোফায় এগিয়ে বসলো, ল্যাপটপ তুলে নিজের কাজে মন দিল। নবনী ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? লাইট অফ করে শুয়ে পড়ো। ও হ্যাঁ। নবনী মুখ তুলে চেয়ে স্বাভাবিক ভাবে বলল, আর কিছু বলবেন? দেখো, আমি তোমাকে আর সব কিছুই বলেছি। আমরা স্বামী স্ত্রী, একে অপরের ব্যাপারে সবকিছু জানার অধিকার দুজনে আছে। তোমার মনে যদি কখনো আমাকে নিয়ে কোনো কৌতূহল থাকে, নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। তেমনি আমিও আশা করব তুমিও আমার প্রতি সৎ থাকবে, কারণ বিশ্বাসঘাতক আমার পছন্দ নয়। নবনীর মৃদু মাথা নাড়ালো শুধু। কান্নার তেপে কথা বলা মুশকিল। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লাইটের সুইচ অফ করলো। অতঃপর বিছানার একপাশে শুয়ে পড়ল। চোখে জমে থাকা অশ্রুকণা গাল বেয়ে বালিশে পড়ল নবনীর। ওই ভালো কিছুক্ষণ কাটার পর নবনী অনুভব করলো দেবী বিছানার অপর পাশে শুয়েছে। ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরে এসে পড়েছে। দিব্যি তার প্রত্যহিক নিয়ম মেনে জিম ছেড়ে রুমে ফিরল। দরজার কাছে আসতে তার পা দুটো থমকে গেল। এক অদ্ভুত অপ্রত্যাশিত দৃশ্য তার চোখে ধরা দিল। নবনী অঘরে ঘুমাচ্ছে, তার বুকের মাঝে দিয়া যেন পৃথিবীর সবকিছু নিশ্চিত নিয়ে লেপ্টে আছে। মৌসুম এ শিশুটির মুখে তার নবনীর শান্ত অবয়ব দেখে দিব্যির বুকে গহীনের কোথাও একটা দীর্ঘশ্বাস জমা হলো। সে শান্তপণে ওদের মাথার কাছে গিয়ে ফোনের আলমার বাজিয়ে দিল। তীক্ষ্ণ শব্দে নবনী আর দিয়া দুজনের একসাথে চোখ মুখ কুঁচকে কপালে ভাঁজ ফেলল। ওদের সেই বিরক্ত মাখা মুখের চেহারা দেখে দিব্য ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটে উঠল। নবনী চোখ পিটপিট করে তাকাতে সামনে সুঠাম দেহের দিব্যকে দেখে তাড়মড় করে উঠে বসল। তার অবস্থা বুঝে আড়ষ্টতা নিজেকে গুছিয়ে নিল। দিব্য তার আড়ষ্টতা খেয়াল করে বটে, কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে দিয়ার গালে আলতো করে হাত রাখল। প্রিন্সেস, ওঠো তো মা, অনেক বেলা হয়েছে, স্কুলে যেতে হবে তো। নবনী চারটা ঠিক করে নিয়ে দ্বিধাভরা কণ্ঠে বলল, আজকে স্কুলটা থাক না। মানে আজ তো বাড়ির বাড়ির থেকে সবাই আসবে, দিয়া থাকলে ভালো হতো। দিব্যি হাতটা সরিয়ে নিল। কিছুক্ষণ স্থির চোখে নবনীর দিকে তাকিয়ে থাকলে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আর স্কুলে যাওয়ার দরকার নেই। তুমি কি এখন ওয়াশরুমে যাবে? আমি শাওয়ার নেব। বেশ খানিকটা সময় লাগবে। নবনী দ্রুত বিছানা ছাড়লো। আমাকে শুধু 5টা মিনিট দেন, এমনিতেই আজও আমি দেরি করে ফেলেছি। আপনি না ডাকলে তো টেরই পেতাম না যে সকাল হয়ে গেছে। কি বিশ্রী একটা ব্যাপার। নবনী ওয়াশরুম থেকে বের হতে দিব্যি ভেতরে ঢুকে পড়ল। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হলো না। দুজনে এক দৃষ্টি জড়তায় এড়িয়ে চলতে চাইছে। নবনী আর ঘরে না থেকে দ্রুত ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। বাইরের হল ঘরটা তখনও বেশ নিস্তব্ধ। বাড়ির বাকি সদস্যরা এখনও ওঠেনি বোধহয়। কেবল রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। সেখানে গিয়ে দেখলো আলেখা ব্যস্ত হাতে কিছু করছে, আর মিরুনিরও হাতে মেঝে ঝাড়ু দিচ্ছে। নবনী দরজার কাছে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, গুড মর্নিং আন্টি। আলেখা ফিরে তাকিয়ে স্নিগ্ধ হাসলো। হাতে কাজ না থামিয়েই বলল, গুড মর্নিং নবনী, বেশ সকালে উঠে পড়েছে দেখেছি। তবে একটা কথা, ওই আন্টি ডাকাটা আমি কিন্তু আর চলবে না। এখন থেকে আম্মা বলে ডাকবে। নবনী আর আষ্টতা মাথা নোয়ালো। পরক্ষণই নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি চা করেছেন? আমি কি একটু সাহায্য করব? অন্য রান্নাবান্না অত ভালো না জানলেও চাটা কিন্তু আমার মন্দ হয় না। চা তো এ বাড়িতে চলতেই থাকে। এর এক বিশাল কাহিনী। এ বাড়িতে একেকজনের একেক রকম পছন্দ। কারো রং, কারো দুধ চা। তুমি বরং এক কাজ করো, দিব্যির জন্য 1 কাপে কফি করে ওর ঘরে নিয়ে যাও। ও সকালে কফি ছাড়া কিছুই বোঝে না। নবনী মৃদু স্বরে আচ্ছা বলে কফি বানাতে মন দিল। মনে মনে সে এক অদ্ভুত দোটানায় পড়ল। তার কফির কাপে চিনি পরিমাণ ঠিক কতটা হলে সে খুশি হবে। আলেখা চলে গেছে ততক্ষণে। নবনী দ্বিধাগ্রস্ত মুখ দেখে মিনু জিজ্ঞেস করলো, কোনো সমস্যা ভাবি? নবনী একটু ইতস্ত করে বলল, আচ্ছা তোমার ভাইয়া কফিতে কতটা চিনি খায়? মানে চিনির পরিমাণ ঠিক কেমন হতে পারে? মিনু উত্তর দিল, উনি তো চিনি খান না। আপনি কোনো রকম চিনি ছাড়াই নিয়ে যান নিশ্চিন্তে। কথাটা শুনে নবনী মনে মনে বেশ অবাক হলো। চিনি ছাড়া কফি? সে জানে অনেকেই স্বাস্থ্য সচেতনের জন্য চিনি এড়িয়ে চলে, কিন্তু নবনীর কাছে এই বিষয়ে কেমন যেন বিষাদ লাগে। চিনি ছাড়া কফি বা চা দুটোই যেন তার কাছে এক অদ্ভুত কর্কশ অনুভূতির নাম। ভাবলো, মানুষটা যেমন কটক্ষ, তার কফিটাও বুঝি তেমনই বিষাদ হওয়া স্বাভাবিক। নিজের এই
কিম্পুত কি আকার ভাবনায় নিজে একটু বিস্ময়ক হলো নবনী। কফির কাপ হাতে নিয়ে ঘরে ঢুকে দেখলো দিব্যি এখনো বেরিনি। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে কফিটা সোফার সামনে টি টেবিলে রাখলো। বিছানার দিকে তাকাতেই দেখলো দিয়ার চোখে পাতা মৃদু কাঁপছে। নবনী চট করে বুঝে নিল খুলে রাজকন্যা অনেক আগেই ঘুম দেশে থেকে ফিরে এসেছে। সে পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে নিচু স্বরে ডাকলো, দিয়া তুমি কি জেগে আসো? দিয়া শোনা। দিয়া কোনো সাড়া দিল না, নিস্পন্দ হয়ে পড়ে থেকে ঘুমিয়ে অভিনয় চালিয়ে যেতে লাগলো। নবনীর ঠোঁটের কোণে এক চিলেতে প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। সে অতকিত্ত দিয়ার পেটে সুরুসিরি দিতেই মেয়েটা আর নিজেকে সামলাতে পারল না। খিলখিল করে হেসে কুটিপাটি হয়ে জড়িয়ে ধরল নবনীকে। নবনীও হাসতে হাসতে বলল, আমি জানতাম তুমি জেগে আসো। মাম্মার সাথে বুঝি খুব ড্রামা করা হচ্ছিল না? দিয়া হাসতে হাসতে বলল, মাম্মা স্টপ আট বলেই সে পাল্টা নবনীকে সুড়সুড়ি দিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো দিব্য। দরজার চৌকাঠে দাঁড়িয়ে এসে থমকে গেল। মা মেয়ে এই অনাবৃত খুনসুটি আর হাসি কলরাতে তার ঘুমোট ঘরটা যেন আট হুট করেই রঙিন হয়ে উঠেছে। এক অদ্ভুত শান্তিময় মুখের আবেশ তার ভেতরটা ভরে যাচ্ছে। দিব্য মনে মনে খুব খুব করে চাইলেও নবনী যেন কখনোই নবনীয় হয়ে ওঠে। কিন্তু পরক্ষণে নিজের এই অধ্যাবক ভাবনায় নিজের বিরক্ত হলো সে। নবনী তো সে ঘৃণা করতে শিখেছে। তাকে ভুলে যাওয়া ভালো। যে পরিস্থিতির মধ্যে দিয়ে সে গেছে তাকে ঘৃণাটুকুই কেবল তার প্রাপ্য। ভাবনাচ্ছন্ন দিব্যি দেখে চোখ পড়তেই নবনীর হাসি দমট নিমিষে উদ্ধার হয়ে গেছে। দৃষ্টিটা দেখামাত্রই সে বিমূঢ় হয়ে পড়ল। দিব্যির পরনে কেবল একটি ট্রাউজার, গলায় ঝোলানো তোয়াল, উন্মুক্ত উদ্ধনের সুগঠিত পেশি, তার সুঠাম শরীরে প্রতিটি রেখায় পুরুষের প্রকট নিজের দৃশ্যমান। এমন এক আকম্মিত পরিস্থিতিতে অপ্রস্তুত নবনীর তীব্র লজ্জায় কুঁকড়ে গেল। দিব্য মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছিল। তার সুঠাম সুগঠিত দেহের উন্মুক্ত পরিভাগ থেকেই এখন জলের কণায় চুইয়ে পড়েছে প্রশান্ত কাত আর মেহেন্দি পেটে পেশিগুলো। পেশিবাহু দৃশ্যমান, ভেজা চুল, নবনীয় সচরাচর এমন দৃশ্য দেখে অভ্যস্ত নয়। তীব্র এক লজ্জায় ঢোর তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। গুণদেশে রক্তিম ভরা হয়ে উঠল। নবনীর চোখে পলকের দৃষ্টি সরিয়ে নিল। তার হৃৎস্পন্দন তখন যেমন ড্রামা বাজাচ্ছে। নিজেকে একটু সাহস করতে গিয়ে দিয়ার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো, তুমি তো জেগেই ছিলে, তবে ওভাবে ঘুমের ভান করে অভিনয় করছিলে কেন? দিব্য ততক্ষণ আলমারি থেকে একটা হালকা নীল শার্ট বের করে পরতে শুরু করেছে। দিয়ার আর চোখে একবার দিকে তাকিয়ে নবনীর পেছনে একটু লুকিয়ে পড়ল। নবনী ইশারায় ওকে আশ্বস্ত করতে দিয়া ফিসফিস করে বলল, আমি স্কুলে যেতে চাই না, আজ একটুও ভালো লাগছে না মাম্মা। নবনী এক মুহূর্তে দেরি না করে সায় দিল, আচ্ছা। দিয়া যেন বিশ্বাসই করতে পারছে না। সে বড় বড় চোখ করে একবার নবনীর দিকে আর একবার দিব্যার দিকে তাকাচ্ছে। দিব্যি তখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিল। দিয়া পুনরায় নবনীকে ঝাপটে ধরে জিজ্ঞেস করলো, সত্যি বলছো মাম্মা? পাপ্পা কিছু বলবে না? আমার সত্যি স্কুলে যেতে হবে না? দিব্যি খাটের পাশে দাঁড়িয়ে এলো, মেয়েকে কোলে টেনে নিয়ে দাঁড়া করালো। তারপর দিয়ার নাকে আলতো করে টিপ টিপ দিয়ে বলল, হ্যাঁ মা, আজকের মতো তোমার ছুটি। আজ বাড়িতে অনেক মেহমান আসবে, তো তাই তোমার থাকাটা দরকার। তবে একটা কথা, তোমাকে কিন্তু আজ খুব গুড গার্ল হয়ে থাকতে হবে, মনে থাকতে হবে। বাবার মুখে এমন অভানীয় ছুটির কথা শুনে দিয়া খুশিতে প্রায় লাফিয়ে উঠল। সে প্রবল উৎসাহে মাথা নেড়ে সায় দিল। নবনী দিয়ার হাত ধরে বলল, দিয়া চলো, এবার ফ্রেশ হতে হবে। দাঁত ব্রাশ না করলে কিন্তু মেহমানরা পচা মেয়ে বলবে। চলো যাই। দিয়া নিয়ে দরজার দিকে পা বাড়িয়ে গিয়ে নবনী হঠাৎ থমকে দাঁড়ালো। দিব্যি পান পান সরাসরি না তাকিয়ে সোফার টেবিলের দিকে আঙুল উঁচিয়ে নিচু স্বরে বলল, আপনার কফি ওখানে রাখা আছে। দিব্য বুঝতে পারল কথাটি তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। সে মাথা নেড়ে সায় দিল। নবনী ঘর থেকে বেরিয়ে যেতে দিব্য এগিয়ে গিয়ে মগটা হাতে তুলে নিল। কিন্তু প্রথম চুমুকটা দিতে তার কপাল কুঁচকে গেল। কফিটা ধোয়া ঠান্ডা গরম থাকার কথা কথা ছিল, কিন্তু তার এখন পুরোপুরি জুড়িয়ে জল হয়ে গেছে। দিব্য মগটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শরবতের মতো পুরো কফি শেষ করে ফেললো। হ্যাঁ অসীম, তুমি ওই ফাইলগুলো নিয়ে সোজা বাড়িতে চলে এসো। আজ আমার আর অফিসে যাওয়া হচ্ছে না। দিয়াকে নিয়ে ওয়াশরুমে থেকে বের হয়ে গিয়েও নবনী ঠিক দরজার মুখেই থমকে দাঁড়ালো। কথাগুলো তার কানে যেন তপ্ত সীসার মতো বিঁধল। অসীম নামটা শোনা মাত্রই তার মস্তিষ্কে নিউড়ে এক তীব্র ঝনঝনি অনুভব করলো সে। বুকটা ভেতরটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল। বারবার কেন এই একই নামে গোলকধাঁধায় তাকে পড়তে হচ্ছে? কোন নিয়তি তাকে সেই পুরনো ক্ষতর দিকে ঠেলে দিচ্ছে বারবার? দিব্য ফোনের ওপাশে আর কিছুই কথা বলছিল না। কথার ধরন বোঝা গেল অফিসে কোনো জরুরি ফাইল বা নথিপত্র নিয়ে আলোচনায় চলছে। কিন্তু নবনীর ভাবনার জগৎ
তখন বিশৃঙ্খল। নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলো নবনী। যান্ত্রিক হাতে দিয়ে রেশমি চুলে ব্রাশ চালিয়ে দিল। তারপর সুন্দর হেয়ার ব্যান্ড দিয়ে পরিপাটি করে চুলগুলো বেঁধে দিল। আয়নার নিজের প্রতিচ্ছবি দেখে খুশি হলেও নবনীর চোখ দুটো তখন শূন্য। চোখ জোরপূর্ণ হাসল সে। দিব্যি এইবার আর চোখে মেয়ের ফিটফাট সচা দেখে নিল। তার দৃষ্টি ক্ষণিকের জন্য হলেও একটা প্রশান্তি রেশ ফুটে উঠেছে। এরপর কোনো কথা না বাড়িয়ে আবারও ল্যাপটপ খুলে কাজে নির্মক হয়ে পড়ল। নবনীর বাপের বাড়ি থেকে লোক বলতে তেমন কেউ আসেনি। যেহেতু বিয়েটা অনেকটাই ঝড়ের বেগে আর খুব সাধারণ আয়োজন হয়েছে, তাই বড় কোনো জামাইও আশা করা যায়নি। নবনীর বাবা-মা, ছোট বোন অনিতা আর একমাত্র ভাই অনিক আসলো। নবনী বসার ঘরে তাদের সাথে গল্পের মশগুল থাকলেও তার মনের কোণে তখন এক অন্যমনস্ক। বাড়ির বাকি সদস্যরা আজকের দিনগুলো কেন্দ্র করে বেশ ব্যস্ত। রান্নাঘর থেকে সুস্বাদ খাবারের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। ওদিকে দোতলায় দিব্য ঘরের কাজ নিয়ে ব্যস্ত অসীম। দিব্য ল্যাপটপে ঢুকে থাকলেও অসীমের হাত চলছে না। তার মনের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বালাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দিয়া ঝড়ের বেগে ঘরে ঢুকলো। দিব্যর দিকে দৌড়ে যেতে সে গম্ভীর স্বরে বলল, আস্তে মাম্মা, পড়ে যাও তো। কিচ্ছু বলতে চায় দিয়া বড় বড় পা চোখে মাথা নাড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, অতিথিরা তো সব চলে এসেছে পাপ্পা, তোমাকে নিচে ডাকছে মাম্মা। মাম্মা শব্দটা শুনতেই অসীমের বুকের ভেতরটা হঠাৎ ধপ করে উঠল। নবনীর প্রতি তার সেই পুরনো আবেগ কবেই কাপুরুলোর মতো উড়ে চলে গেছে। অন্য একজনের সাথে গভীর সম্পর্ক জড়িয়ে নীরবকে তার অসহ্য করে বোঝানো হচ্ছে চেয়েছিল যেভাবে একটা নিকৃত। কিন্তু তা যখন নবনীকে এই রাজপ্রাসাদ সয় বাড়িতে দিব্যির প্রভাবশালী এক মানুষের পাশে দেখলো, তখন তার সুপ্ত ঈর্ষা নাড়াচাড়া করে উঠল। নবনী তার চেয়েও ঢোর ভালো অবস্থায় আছে, এ সতটা অসীম কিছুতেই হজম করতে পারছে না। দিব্য ল্যাপটপ বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। অসীমের অস্বস্তি তা আর নজরে এলো। সে সৌজন্যে খাতিরে বলল, অসীম চলো নিচে যাওয়া যাক, নাস্তা খেয়ে আসবো চলো। অসীম নিজেকে সামলে নিয়ে এক কৃত্রিম হাসি দিয়ে বলল, না স্যার, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আপনি বরং যান, আমি এখানে বসে বাকি কাজগুলো গুছিয়ে নিয়েছি। দিব্যি আর কথা বাড়ালো না। দিয়ার ছোট হাতটা মুঠো নিয়ে ধীরে পায়ে নিচে নেমে এলো। বসার থেকে ঘর তখনও হাসির আওয়াজ ভেসে এসেছে। নবনীর পরিবারের সাথে তালুকদার বাড়ির বাকিরা যেন মিশে গেছে। দিব্য আগমনে ঘরে গুঞ্জন কিছুটা স্থির হলো। সে খুব মার্জিত ভঙ্গিতে এগিয়ে গেল নবনীর বাবার দিকে। নিচু স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছেন আব্বু? আপনার শরীর এখন ঠিক আছে তো? মনিরুল সাহেবের মুখে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠল। অভাবের সাথে তার নিত্যদিনের লড়াই, কিন্তু দিব্যর বদনাম, তাই সে যুদ্ধের তীব্র এখন অনেকটাই কম। দিব্য তাকে কখনোই অভাবী শ্বশুর হিসেবে দেখেনি, বরং নিজের বাবার মতোই সম্মান দিয়েছে। বৃদ্ধের বুকটা তীব্রতার ভরে ওঠে, তবে সেই সাথে এক ধরনের কুণ্ঠাও কাজ করে। তিনি ধীরে স্বরে বলল, এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো রেখেছে, এসে বসো। দিব্য সহজভাবে পাশে দাঁড়িয়ে নবনীর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু আপনি ভালো আছেন তো? আর তোমরা দুজন, অনিতা কেমন আছো? অনিকা বেগম মৃদু হেসে আশ্বস্ত করলেন যে তিনিও ভালো আছেন। আর অনিতাও মাথা নেড়ে তাদের কুশল জানালো। দিব্য চারপাশে এবার দেখে নিল, কিন্তু নবনীর বসা ঘরে দেখতে পেল না। সে আন্দাজ করলো নবনী বোধহয় রান্নাঘরেই আছে। তার অবশ্য আচমকা অসীমের কথা স্মরণে এলো। ছেলেটা সকাল সকাল এসেছে, তাকে কোনো নাস্তা তো দূর, এক কাপ কফিও দেওয়া হয়নি। অন্তত এক কাপ কফি তো দেওয়া উচিত। দিব্য সপ্রভিভ গলায় বলল, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আপনারা একজন অ্যাসিস্ট্যান্টের উপরে ঘরে কাজ করছে, ওর জন্য কিছু নাস্তা পাঠাতে হবে। আমি বলে এসে আপনাদের সাথে কথা বলছি। ঠিক আছে বাবা, তুমি যাও। রান্নাঘরে তখন ব্যস্ততার তুঙ্গল। তালুকদার বাড়ির নিয়মটাই এমন, বাইরে যত কাজের লোক দিয়ে করানো হোক না কেন, হাঁড়ির খবর আর রান্নার দায়িত্বটা বাড়ির মেয়েদেরই নিজের হাতে রাখে। আলেখা রান্নার ব্যস্ত, মহাজার নিপুণ হাতে তরকারি কাটছে। মিলু আর মৌনিতাও তাদের হাতে হাতে মেলাচ্ছে। নবনীতাও তারা আজ জোর করে বসার ঘরে পাঠিয়েছিল, যাতে সে বাবা মাকে সময় দিতে পারে। কিন্তু নবনীতা মাত্রই রান্নাঘরে এসে দাঁড়িয়েছে কিছু সাহায্য করার জন্য। এমন সময় দিব্যকে আচমকায় রান্নাঘরে চৌকাঠে দেখে সবাই অবাক হয়ে গেল। আলেখা খুন্তি হাতে নিয়েই ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি রে দিব্য, কিছু দরকার? দিব্য দৃষ্টি একবার নীরবের ওপর দিয়ে ঘুরে গেল। নবনীয় উৎসুক চোখে তার দিকে তাকিয়ে আছে। পুরো রান্নাঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দিব্য শান্ত গলায় বলল, হ্যাঁ জানোই তো, অসীম এসেছে, জরুরি কিছু কাজ আছে বলে ওকে আসতে বলেছি। ও আমার ঘরেই আছে, ওর জন্য কিছু নাস্তা আর কফি পাঠিয়ে দিও কেউ। কথাটা শেষ করেই উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল সে।
নবনী পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসীম নামটা তার কানে বারবার প্রতিনিধিত্ব হচ্ছে। অথচ এই বাড়ির কেউই জানে না যে মানুষটির জন্য আজ নাস্তা সাজানো হচ্ছে। একসময় তার সাথে নবনীর জীবনের রঙিন স্বপ্ন সাজানো হয়েছিল। ঠিক সেই মুহূর্তে হতদত্ত হয়ে ভেতরে ঢুকলো ইহান। তার চোখ দুটো লাল টলমল করছে অশ্রু। মাজহা আতঙ্কে উঠে বলল, "কি করছো দাদু ভাই? এভাবে পাগলের মতো ছুটছো কেন? কোনো চোট লেগেছে?" মৌমিতা কাছ ফেলে ছেলেকে দু হাতে ধরে দাঁড় করালো। ইনার আর সামলাতে পারল না। ফো- ফোপানি ফোপানি ছেড়ে কেঁদে উঠল। মৌমিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, "কি ব্যাপার? কাঁদছো কেন আবার? কার সাথে ঝগড়া করেছো?" ইহান কান্নায় ভেঙে পড়ার গলায় অভিযোগের সুরে বলল, "তুমি এখনই চলো মাম্মা। ইউভান আমাকে অকারণেই মেরেছে। আর পাপ্পা, সে তো ইউভানের পরোক্ষ উল্টে আমাকে ধমক দিয়েছে। পাপ্পা বলেছে আমি নাকি তোমার প্রশ্রয় পেয়ে মাথায় উঠে যাচ্ছি। আমাকে আর তোমাকে নাকি এই বাড়ি থেকে বের করে দেবে।" আলেখা আর মাজহা একে অপরের দিকে বিস্ফোরণ দৃষ্টিতে তাকালো। মৌমিতার আগে ফুঁসতে শুরু করলো। তার নিজের আত্মসম্মানে যেন কেউ বিরক্ত তীর ছুঁড়েছে। সে দাঁতে দাঁত চেপে বলল, "তোর পাপ্পা সত্যি এমন কথা বলেছে? এত বড় সাহস ওর? চলো তো পাপ্পার কাছে।" মৌমিতা আর এক মুহূর্তে অপেক্ষা না করে ইহানের হাত ধরে গটগট করে বেরিয়ে এলো। রান্নাঘরে তখন এক অদ্ভুত নীরবতা। আলোকা নিঃশ্বাস ফেলে নাস্তার তো খাবার সাজাতে লাগলো, কিন্তু তার হাতে যেন আর আগের মতো সচল হচ্ছে না। আলেখা কিছুটা ইতস্ত করে আমতা আমতা করে বলল, "নবনী, কিছু মনে করলে তুমি একটু নাস্তাটা দিব্যির ঘরে দিয়ে আসবে?" আসলে মৌমিতা তো রেগেমেগে ওদিকে চলে গেল। আর মিলু অসীমের সেবা করুক, এটা দিব্য একদম পছন্দ করেন না। ওর ধারণা বাড়ির কাজের লোক দিয়ে নাস্তা পাঠালে অসীম নিজেকে ছোট ভাববে। এটা নাকি ওকে অপমান করা হবে। নবনীর পায়ের তলা মাটি যেন সরে যেতে চাইল। যে মানুষটা ছায়া মারাতেও সে আজ কুণ্ঠিত, তার সামনে গিয়ে দাঁড়াতে হবে নাস্তার ট্রে হাতে। নিয়তি বোধহয় অট্টহাসি হারছে। তবে আলেখা বেগমের এই সৎ করার অনুরোধ সে ফেলাতে পারলেন না। নিজের ভেতরে অস্বস্তিতা ও পাথর চাপা দিয়ে দীর্ঘশ্বাস গোপন করে সে স্নান হাসলো। বুকে ধর পড়িয়ে আড়াল করে নবনীতা বলল, "কোনো সমস্যা নেই আম্মা, আমি দিয়ে আসছি।" বসার ঘরে মাঝখানে তখন কানামাছি খেলো, হই হুল্লোড় করছে কাব্য, কলরব, কুহুল, অনিতা আর অনেকের সাথে। দিয়া আর ইউভানও মেতেছে সেই আনন্দে। কাব্য চোখ শক্ত করে বাঁধলো। সে হাতে হাতে কাউকে ধরার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে মৌমিতা সেখানে এসে দাঁড়ালো। তাকে দেখা মাত্রই উপস্থিত সবার হাসি মুখ থেমে গেল। মৌমিতা থমথমে মুখে অগ্নিগিরা অগ্নিঝরা দৃষ্টি দেখে বোঝা যাচ্ছিল সে রেগে আছে। কাব্য তখনও কিছু টের পায়নি। সে হুট করে সামনে থাকা মৌমিতার দুই হাত ধরল। তারপর চোখ কাপড় না খুলেই সে রসিকতা করে বলল, উঠল, "এই তো ধরেছি। এটা কে? তুই কবে থেকে এমন আলু বস্তা মতো হয়ে গেছিস রে?" কিন্তু মৌমিতার ভেতরটা তখন রাগে ফেটে পড়ার উপক্রম। সে ঝটকায় কাব্যর চোখ থেকে কাপড়টা সরিয়ে দিল। কাব্য চোখে বাধা মুক্ত হতে সামনে রচনীয় মূর্তি ধারণ করার স্ত্রীকে দেখে শুকনো ঢোক গিল। নিজের ভুল বুঝতে পেরে উপস্থিত সামলাতে এক চিলতে জোরপূর্ণ হাসি মুখে ফুটিয়ে বলল, "আরে সোনা, তুমিও আমাদের সাথে খেলবে? বাহ, খুব ভালো হবে ব্যাপার তো।" মৌমিতার দাঁত চেপে বলল, "আমি তোমার কাছে আলুর বস্তা হয়ে গেছি কাব্য?" কাব্যর বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। মৌমিতা আবার গর্জে উঠল, "তুমি নাকি বলেছ আমাকে আর আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিবে? আমি মুটিয়ে গেছি বলে এখন নতুন করে বিয়ের শখ জেগেছে, তাই আমাদের বিদায় করতে চাইছো?" কাব্য অবাক হলো না ঠিকই, তবে তার মনে গহীনে এক সুপ্ত অপরাধবোধের জেগে উঠল। মা হওয়ার পর মৌমিতা সেই ছিপছিপে গাঢ়টা বদলে গেছে। শরীরে মেদ জমেছে কিছু একটা সত্য, কিন্তু তাই বলে সে অন্য কাউকে বিয়ে করবে বা মৌমিতাকে তাড়িয়ে দেবে, এটা সে কল্পনাতেও ভাবেনি কখনো। মেহমানদের সামনে এমন অপ্রস্তুত পরিস্থিতি পড়ে কাব্য মেজাজটাও বিগড়ে গেল। সে নিজেদেরকে যথাসম্ভব শান্ত রেখে বলল, "দেখো মৌমিতা, বাড়িতে অতিথি আছে। এই সময়ে এমন আজে বাজে কথা কেন বলছো? আর আমি ঠিক কখন তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি বলবে কি?" মৌমিতা আর কোনো তর্ক গেল না। তার চোখ দুটো অশ্রুতে টলমলে করে উঠল। সে শুধু চিবিয়ে চিবিয়ে বলল, "ঠিক আছে, অনেক হয়েছে। কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি তখন যা খুশি করতে পারো। আমাকেও আর দেখতে হবে না তোমায়।" কথাটা বলেই মৌমিতা গট করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কাব্যর সোফায় গাওয়ার বিন্দুমাত্র সুযোগ দিল না। কাব্য অসহায়ভাবে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের স্মৃতি হারে দেখার চেষ্টা করলো। তখন সে এমন নিষ্ঠুর কথা বলল, অনেক ভেবেই মনে করলো যখন ইহানে মারছিল তখন কাব্যর শাসনের সুরে বলেছিল, "পরের বার ভাইকে মারলে তাকে বাড়ি থেকে বের করে দিব।" অথচ
ধূসর ছেলেটা নিজের পিঠ বাঁচাতে মায়ের কাছে গিয়ে কথাগুলো কত ভয়ঙ্করভাবে সাজিয়ে পরিবেশন করেছে। ইহানের দিকে তাকাতেই দেখল ছেলেটা অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে পালাচ্ছে। ওদিকে কলরদ হো হো করে হাসছে। কাব্য বিরক্তি হয়ে বলল, হাস, যত খুশি হাস, এই হচ্ছে বিবাহিত জীবন। কতদিন পর যখন নিজের এই ফাঁদে পা দিবি তখন হাড়ে হাড়ে টের পাবি। তখন আমিও বসে বসে তোর দশা দেখবো আর হাসবো। কালরদ দম্ভে সাথে বুক ফুলিয়ে বলল, আরে রাখ তো ভয় দেখানো। আমি কি তোর মতো বইয়ের ভয়ে কাঁপাকাঁপি করব? করার লোক নাকি? আমার হবু বউ তো আমাকে জান ছাড়া সম্বন্ধই করবে না। সে হবে একদম লক্ষ্মী বউ। কাব্য একটা বাঁকা হাসি দিয়ে বলল, জান তাই না? ঠিক আছে, দেখা যাবে। আমি আজ তোকে একটা ভবিষ্যৎবাণী করে গেলাম। তোর বউ তোকে শুধু মুখে বলবে না, উঠতে বসতে চড়া থাপ্পড় দেবে। কথাটা মিলিয়ে নিস। কলরব তবুও দাঁত কেলিয়ে হাসতে লাগলো, যেন এমনটাই হওয়া সম্ভব। কিন্তু কাব্য আর কথা বাড়ালো না। খেলাফেলা শেষ। দ্রুত মৈনিতার কিছু ছুটল। মৈনিতা এমনিতেই অভিমানী মেয়ে, একবার রাগলে তার মানানো সাধ্য অতীত। বুকের ভেতরটা তপ্ত লাজুকের মতো করছিল নবনীতার। তবুও বাইরে আচরণে এই কঠিন শীতলতা নিয়ে সে দিব্যির ঘরে রাখলো। দরজায় মৃদু কাঠগড় করতে ওয়াসিম ঘাড় ঘুরিয়ে বলল, নবনীতাকে দেখা মাত্রই তার চোখে এক দৃষ্টি বদলে গেল। কোনো কাব্য বিনিময় না করে নবনী ধপাস এগিয়ে গিয়ে নাস্তার টিটা টেবিলের ওপাশে রাখলো। ওয়াসিম আজ অবাক বিস্ময়ে নবনীকে খুঁটিয়ে দেখছে। পরনে ঘন কালো রঙের জর্জেট শাড়ি, কোনো মানুষের দুল আর গয়নার সোনা একটি চিকন হাড়ে চওড়া রুটি। কিন্তু সবচেয়ে বেশি যেটা ওয়াসিমের চোখ বাঁধিয়ে দিল তা হলো নবনীর অনামিকার থাকা সেই হীরের আংটি। ওয়াসিম খুব ভালো করে জানে আংটিটির দাম, কারণ দিব্যি তাকে সাথে নিয়ে একটি চড়া দামে কিনেছিল। ওয়াসিম সারা জীবন হাড় ভাঙা খাটুনি দিলেও নবনীর এমন একটা রিং দেওয়ার বিলাসিতা করতে পারত না। অভিজাত্য এই প্রবল নীরবতা নবনীকে আজ ঠিক সেই প্রথম দিনের মতোই মিহ লাগছে। নবনী কাজ শেষ করে চলে যেতে উদ্দাস হতে ওয়াসিমকে ডেকে উঠল অনি। নিজের ডাকনাম কানে আসতেই নবনীর পা দুটো যেন মেঝেতেই গেঁথে গেল। বুকের অলিঙ্গেল এক সহ্য মোচড় অনুভূতি হলো তার। তবে সে দুর্বল হলো না, বরং ইম্পত মতো কঠিন স্বরে সংশোধ করে দিল নবনী। অসীম বাসা থেকে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে নবনীর সামনে এসে মুখোমুখি দাঁড়াতেই নবনী ঘৃণাভাবে মুখ ফিরিয়ে নিল। অসীম একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বিষয়ে ওঠা গলায় বলল, এটা এত পরিবর্তন! মাত্র দুদিনের স্বামী, অঢল ও ঐশ্বর্য, আর আমার দেওয়া নামটাও ভুলে এই নাকি তোমার ভালোবাসা? এই না বলতে আমায় ছাড়া বাঁচবে না? নবনীর চোখের কোলে মুহূর্তে টলমল করে উঠল। অসীমের সাথে থাকাকালীন নিজের নামের এই সংক্ষিপ্ত রূপটি ছিল তার সবচেয়ে প্রিয় সম্বোধন। অসীমের সাথে মিশিয়ে অসীম নামটা দিয়েছিল, কিন্তু আজ সেই নামের সবচেয়ে বড় বিদ্রূপ হয়ে ফিরে এলো। নবনী অশ্রুসিক্ত নয়নে সরাসরি অসীমের চোখে চাইলেও ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে দৃঢ় গলায় বলল, আমি কি তোমার বলিনি অসীম? তুমি প্রস্তাবে হ্যাঁ, আমি তোমার বিরহে নির্ঘাত মরে যেতাম যদি জানতাম মৃত্যুর আগ পর্যন্ত তুমি কেবল আমারই ছিলে। কিন্তু তুমি তো নিজ হাতে আমাকে অন্ধকার গহ্বরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। এখন কেউ যদি এসে আমাকে সে জাহান্নাম থেকে উদ্ধার করে, তবে তা হয়ে আমি নতুন করে বাঁচবো না কেন? নবনী এই তীক্ষ্ণ গলায় জবাবে অসীমের মুখটা অপমানে কুঁচকে গেল। সে নিচু স্বরে বলল, আসল সত্যিটা হলো নবনী, দিব্যু তালুকদারের ওই বিশাল ব্যাংক ব্যালেন্স দেখে তুমি সব ভুলে গেছো। ভাগ্যিস আমি তোমাকে ছেড়েছি। সত্যি ভালোবাসলে এত অন্য কারো গলায় ঝুলে পড়তে পারতে না, আমার জন্য অপেক্ষা করতে। নবনী তাচ্ছিল্যের হাসি দিল। সে শান্ত গলায় বলল, মানে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে ঘর বাঁধবে, আর আমি তোমার শোকে আত্মত্যাগ করব? হাস্যকর ভাবনা তোমার অসীম। এবার পথ ছাড়ো, আমার অনেক কাজ আছে। নবনী পাশ কাটিয়ে যেতে নিলেই অসীম অতকৃত্য আর বাহু চেপে ধরলো। দাঁতে দাঁত চেপে হিসিয়ে করে বলল, কি করবে শুনি? স্বামীকে বলেছে তোমার বিয়ের আগে প্রেমিকার কথা? সে কি জানে তার প্রেমিকা স্ত্রী একটু আগেই নিজের প্রাপ্তমের যত্ন করে নাস্তা দিতে এসেছে? নবনী এক ঝটকায় অসীমের হাতটা ছড়িয়ে দিল। তার চোখে তখন আগুনের ফুলকি। সে কঠিন গলায় বলল, নিজেকে সীমায় থাকো অসীম। একজন সামান্য অ্যাসিস্ট্যান্টের তার বস এর স্ত্রীর সাথে এমন আচরণ মানায় না। আমি যদি এখন দিব্যি তালুকদারকে তোমার এই বেয়াদবির কথা বলি, তবে তোমার পরিমাণ কি হবে ভেবে দেখেছো? অসীম বাঁকা হেসে বলল, দিব্যু তালুকদারকে তোমার চেয়েও আমি অনেক ভালো চিনি নবনী। আমি তার সম্পর্কে যা যা জানি তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমাকে উস্কে দিও না, তাতে তোমারই ক্ষতি। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় দিব্যি ছায়া পড়ল। সেই ভেতরে ঢুকে দুজনের মাঝখানে এই থমথমে পরিবেশ দেখে কিছুটা অবাক হলো। ভ্রু কুঁচকে এগিয়ে এসে প্রশ্ন করলো, কি ব্যাপার, কোনো সমস্যা? দিব্যি ভরাট কণ্ঠস্বর
কানে আসতেই নবনীর বুকের ভেতরটা ধক করে উঠল। এক অজানা আশঙ্কা তার হাতে পা হিম হয়ে এলো। সে কি উত্তর দেবে ভেবে পাওয়ার আগেই ওয়াসিম তার ঠোঁটে কোণে একটা ধূসর হাসি ফুলিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, আসলে আপনাকে বলা হয়নি স্যার। নবনী আর আমি কিন্তু পূর্ব পরিচিত, তাই না নবনী? নবনী মানে মনে হলো তার চারপাশে বাতাস ও হঠাৎ ভারী হয়ে এসেছে। দিব্য তীক্ষ্ণ দৃষ্টি এখন নবনীর মুখের উপর স্থির। সত্য আর মিথ্যে এবং ভয়ঙ্কর দোলচরে দাঁড়িয়ে নবনী বুঝতে পারল তার জীবনের নতুন অধ্যায়ে শুরু হওয়ার আগেই বুঝি তাসের ঘরের মতো ভেঙে পড়তে চাইছে। নবনী এক পলক কঠিন দৃষ্টিতে ওয়াসিমের দিকে তাকালো। ওয়াসিম যেন এক চমক বিজয়ী। সে অত্যন্ত নির্লজ্জের মতো নবনীকে উদ্দেশ্য করে চোখ টিপল। দিব্যি কণ্ঠস্বরে কোনো ভাবন্ততে নেই। সে কেবল নিরাসক্তভাবে বলল, আচ্ছা তাই নাকি? নবনী বুকের ভেতর তখন হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন। না জানি এই শয়তানটা কি বলে বসে। নবনী মনে মনে ঠিক করেছে সে নিজেকে দিব্যিকে সব সত্যি খুলে বলবে, কিন্তু সে সুযোগ বা সময় কোনোদিনও সে করে উঠতে পারেনি। সে আর অসীম আজই এখানে সে উপস্থিত হবে তা ছিল তার কল্পনাতেই। নিজের থেকে বলা আর অসীমের মুখ থেকে সত্য বের হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দিব্যি যদি এখন ভুল বোঝে তবে পরিস্থিতি যে কতটা কার্দব হবে সে ভেবে সে সিটিও যাচ্ছে। অসীম একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমরা একই কলেজে পড়তাম, ক্লাসমেট ছিলাম আর কি। মুহূর্তে নবনী ফুসফুস করে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। দিব্যি কৌতূহলে চোখে নবনীর দিকে তাকালো। নবনী কেবল যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিল। অসীম আবারও নিজের জায়গায় গিয়ে আয়েশ করে বসলো। নবনী আর চোখে দেখলো দিব্যি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নবনীর চোখ তুলে তাকাতে দিব্যির মুখ দ্রুত চোখ সরিয়ে নিল। তারপর শান্ত গলায় বলল, তোমার গলার চেইনটা অলমোস্ট খুলে গেছে, সামলাও ওটা। নবনী চমকে উঠে গলার হাত দিতে চেনটা আলগা হয়ে গেছে, হাতের তালু চলে এসেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিল। এক দুটো উঁচিয়ে চেইনটা পুনরায় পরার চেষ্টা করলো, লাগালো, কিন্তু পিঠের ওপার ছাউনি থাকায় খোলা চুলের অধ্যাপক সে কিছু হুকটা লাগাতে পারল না। দুই হাত উপরে তোলা তার শাড়ির বাঁধা কিছুতে আগলা হতে সুগঠিত ফর্সা উদার উন্মুক্ত হয়ে পড়ল। দিব্যি চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে হলো সে। চোখ মুখে এক ধরনের স্বস্তির দানা বাঁধল তার। সে একবার চোখে সোফায় বসে অসীমের দিকে তাকালো। অসীম সেদিকে পিঠ করে বসা, মনোযোগ দিয়ে কাজ করছে। দিব্য হুট করে নবনীর হাত থেকে চেইনটা নিয়ে নিল। নবনী হতভম্ব হয়ে তার দিকে তাকালেও দিব্যির কাজের ধরন বুঝে উঠতে পারল না। দিব্যি এক হাত দিয়ে নবনীর কাঁধে আঁচলটা ঠিক করে নামিয়ে দিয়ে তার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ এই নৈকট্য নবনীর আড়ষ্ট ও সীমা ছাড়িয়ে গেল। দিব্যি নিজের এক হাত দিয়ে নবনীর ঘাড়ের উপর থেকে চুলগুলো একপাশে সরিয়ে নিয়ে দিল এবং অত্যন্ত নিপুণতায় চেইনটা পরিয়ে দিল। তারপর নিচু স্বরে বলল, যাও, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নবনী যেন এই মুক্তির পরোয়াটুকু অপেক্ষা ছিল। সে আর এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে ঘর থেকে এক প্রকার পালিয়ে গেল। অসীম সোফায় বসেছিল ঠিকই, কিন্তু সামনে থাকা ল্যাপটপের সচ্ছল স্ক্রিনে সে দিব্যির প্রতিটি স্পর্শ আর নবনীয় আষ্টতা স্পষ্ট দেখতে পেল। নিজের একসময় ভালোবাসাকে অন্য কারো এত কাছে দেখে অসীমের বুকের ভেতরটা ঈর্ষার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। অপমানে আর ক্ষোভে সে ল্যাপটপে কিবোর্ডে নিজের আঙুলে শক্ত করে চেপে ধরল। দুপুরে খাওয়ার টেবিলে যখন দিব্যির সাথে অসীম এসে বসলো তখন যেন পুরো পরিবেশটাই নবনীয়র জন্য এক দম্ভ করা খাঁচায় পরিণত হলো। টেবিলের অন্য পাশে বসে থাকা অনিকা বেগম ওয়াসিমের দেখা মাত্রই স্থির হয়ে গেল। এই বাড়িতে ওয়াসিমের পরিচয় হয়তো কেবল দিব্যির অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিন্তু অনিকা বেগম তো জানেই এই ছেলেটা একসময় নবনীর জীবনে কালবৈশাখী ছিল। তিনি তীক্ষ্ণ প্রত্যুত্তর দৃষ্টিতে নবনীর দিকে তাকালো। সে দৃষ্টিতে যেমন ছিল সতর্ক, তেমনই ছিল একরাশ দুশ্চিন্তা। নবনীর মায়ের চোখে ভাষা পড়তে পারলেও সচেতনভাবে দৃষ্টি এড়িয়ে গেল, কারণ এই মুহূর্তে কোনো কৈফিয়ত দেওয়ার মতো মানসিক অবস্থান নেই। খাওয়ার পর খাওয়ার পর্ব শেষ হতেই নবনীর বাবা মায়ের বিদায়ের সময় হয়ে এলো। ঢাকা থেকে তাদের গন্তব্য বেশ দূরে, তাদের দেরি করা সম্ভব নয়। অনামিকা বেগম বারবার চেষ্টা করলেন নবনীর আড়ালে ডেকে ওয়াসিমের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু বাড়ির লোকজনের ব্যস্ততার কারণে সেই সুযোগ আর মিলল না। বিদায়বেলা দিব্য খুব মার্জিতভাবে জানান যে নিয়ম মেনেই কাল সে নবনীকে নিয়ে তাদের বাসায় চলে যাবে। মনিরুল সাহেব আর অনামিকা বেগম আশ্বস্ত হয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার সময় অনামিকার চোখে সেই অস্বস্তিতা নীরবকে নবনীকে বিরুদ্ধে করে দিয়ে গেল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে।